প্রচুর ভালো পড়াশোনা করে খারাপ মানুষ হওয়ার থেকে একটু কম পড়াশোনা জেনে ভালো মানুষ হওয়াটা জরুরি। আমি মা দুর্গার পুজো করে গিয়ে পরের দিন একটা মেয়ের আঁচল ধরে টানবো, এই সমস্ত খ্যামটা আমি ভালো লাগে না আমার। হ্যালো সবাইকে, আমি সৌভিক বাগচি। তো আমার এটা হচ্ছে ফেসবুকে যারা দেখছো তারা অনেকে আমাকে চেনো, আর ইউটিউবে যারা দেখছো আমি এতদিন অল্প অল্প ব্লগ বানাতাম, কিন্তু এখন থেকে আমি ব্রডকাস্ট বানাবো, মানে বেসিক্যালি আলোচনা হবে, আড্ডা হবে। তো আজকে আমার প্রথম ভিডিও। তো এবার থেকে তোমরা মানে আমাকে ব্রডকাস্টে দেখবে। যদি ছোটখাটো কিছু ভুল হয় আমাকে ক্ষমা করো, বাট আশা করি আমি সেরকম কিছু ভুল করব না। তো আজকে প্রথম আমাদের গেস্ট হচ্ছে আমাদের কৃষ্ণনগরে এক দাদা, যে জীবনে আমি তাকে দেখেছি খুব স্ট্রাগল করেছে দাদা জীবনে, তারপরে আজকে একটা ছোট্ট প্রাইভেট হচ্ছে একটা প্রাইভেট টিউশন চালাতো, দেন ওখান থেকে হচ্ছে একটা বড় ইনস্টিটিউট দাদা করতে পেরেছে। তো দাদার সাথে আমি পরিচয় করে দিই, দাদার সাথে আলাদা করে তাকে কিছু বলার নেই। অনেকের ফেভারিট টিচার আমাদের কৃষ্ণনগরের সৈকত পাল। বলো দাদা, কেমন আছো? নমস্কার। হ্যাঁ, সব ঠিক আপাতত। আর থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। প্রথম কথা হচ্ছে ভীষণ নার্ভাস আমি, কারণ এইভাবে মানে বোর্ড পেন থাকলে হয়তো বিষয়টা একটু সহজ হতো আমার জন্য। হ্যাঁ অবশ্যই দাদা। কিন্তু আমি মানে সৈকত দাকে বলছি, তো দাদা আমার বাড়ির ঠিক একটা মানে গলি দিয়ে বেরিয়ে ডান দিকে থাকে, আর আমি ছোটবেলা থেকে দাদাকে দেখছি। মানে দাদা জীবনে অনেকটা জার্নি আছে, যেটা আজকে দাদা বলবে। আর দাদার হচ্ছে ইনস্টিটিউটের নাম হচ্ছে ইডু হাব, তাই তো দাদা? একদম একদম। হ্যাঁ। তো দাদা তুমি, আমি ডিরেক্ট মানে কথাতেই চলে যাই, যে লোকে জানতে চায় যে ইডু হাবের হিস্ট্রি বা কিভাবে কি তৈরি হয়েছে, সেটা অবশ্যই লোকে জানতে চায়। তো তুমি আমাকে বলো যে ইডুহাব তুমি তৈরি করলা কিভাবে, বা তোমার কিভাবে মাথায় এলো যে আজ থেকে 8 বছর আগে যে কিভাবে প্রাইভেট টিউশন লোকে আসবে, যেখানে আমরা ছোট ছোট ব্যাচে পড়তাম, আমাদের স্কুলের মাস্টারদের কাছে পড়তাম, ম্যামেদের কাছে পড়তাম, সেখান থেকে যে তুমি ভেবেছিলে একটা ইনোভেটিভ, কিভাবে সেটা হলো, যেটা ফিজিক্স ওয়ালা, যেটা তখনও ভাবতে পারি না, আমি তো ছোট ছিলাম, আমি জানি যে ঠিক কত সালে তুমি জিনিসটা ভেবেছিলা। বিষয়টা হচ্ছে যে একটু শুরু থেকেই বলি। বলো। যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, আমি ক্লাস 10 পড়ানোর সময় থেকে, মানে 10 যখন আমি পাশ করেছি তারপর থেকেই মানে প্রাইভেট টিউশন পড়াতাম। এবং এই জায়গাটা থেকে মানে আমার বাবার মায়ের একটা বিরাট হুম অবদান হুম রয়েছে, হুম যেখানে কোনোদিন তারা আমাকে এটাতে পুশ করেনি বা ফোর্স করেনি যে চাকরি তোকে করতে হবে, সরকারি চাকরি করতে হবে। বাইরের প্রচুর লোকের নানা রকম বক্তব্য ছিল, এত ব্রাইট স্টুডেন্ট তুই কেন চাকরি করবি না, ইত্যাদি ইত্যাদি। তো চাকরির কনসেপ্টটা আমার কোনোদিনই বিশেষ ভালো লাগেনি বা হুম ভালো লাগতো না। হুম। ইভেনচুয়ালি আমি বেশ কয়েকটা স্কুলেও জব করেছি, কিন্তু খুব সাফোকেটিং লাগতো। আর এই সবার হ্যাঁতে হ্যাঁ মেলানোটাও একটু সমস্যা, মানে আমার একটু সমস্যা এটাতে। হ্যাঁ, সেটা তো তার জন্য তুমি আজকে এই জায়গাতে দাদা, ফ্র্যাঙ্কলি। যাই হোক, তো তোমার কার কথা কাটবো না, বলো। বিষয় হচ্ছে যে, তো টিউশন করানো শুরু হলো। আমার একটা সমস্যা ছিল বা এখনো হয়তো আছে, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা সেশন যখন পার হতো, সাপোজ আমি একটা ক্লাস 10 এর হুম স্টুডেন্টকে পড়াতে যাচ্ছি, হুম পড়াতে যাওয়ার পর একটা বছর আমি পড়াচ্ছি, কিন্তু হুম ঠিক যখন সেশনটা শেষ হবে তখন হুম একটা সাফোকেশন শুরু হতো। যে হুম পরের বছর যদি স্টুডেন্টটা না পড়ে আমার কাছে, পরের বছর যদি আমি যে স্টুডেন্টটা পাচ্ছি সেই হুম স্টুডেন্টের থেকে কমে যদি একটা সার্টেন অ্যামাউন্ট যদি কমে যায়, জেনারেলি কি হয় আমাদের প্রত্যেকে যারা টিউশন লাইনে রয়েছে বা যারা এই আমাদের ধরনের এই ধরনের ছোটখাটো প্রাইভেট টিউশন করে যারা তাদের কেরিয়ার শুরু করেছিল, প্রত্যেক ক্ষেত্রে কি হয়, এটা ভীষণ একটা কাঁচা টাকার জায়গা, খুব সহজ হুম কথায়। হুম হুম একদিকে যেমন সার্ভিস, একদিকে ঠিক তাদের বেসিক নিডস গুলো কিছু, আমরা একটা হুম সাইকেল কিনবো, একটা বাইক কিনতে হবে, একটা ফোন কিনতে হবে, এই ছোটখাটো আবদারগুলোর জন্য সবসময় বাবা মার কাছে হাত পাতাও যেত না, তাদের সামর্থ্যও ছিল না খুব সহজভাবে। তো এই জায়গাগুলো থেকে আমার ওই সাফোকেশনটা শুরু হলো যে এটা তো কন্টিনিউয়াস প্রসেসে চলতে পারে না। আমি প্রত্যেক বছর টেনশন করে কাটাবো যতদিন আমি এইটাই যখন আমাকে করতে হবে, মানে লাইক টিউশনটাই করে যখন আমাকে খেতে হবে, তো এটার একটা সেটেলমেন্ট দরকার। মানে এর একটা এস্টাবলিশড একটা ওয়ে দরকার যেখানে আমি টেনশনটা হবে না আমার প্রত্যেক বছর। তো সেখান থেকে আস্তে আস্তে একটা কনসেপ্ট হলো যে চলো ব্যাচ পড়াবো। ব্যাচ পড়ানোর সাথে সাথে আমি বেশ কয়েকটা স্কুলে যেখানে করেছি বলছিলাম, তো সেই স্কুলগুলোর মধ্যে থেকে আমি যেহেতু বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, আমার সিবিএসসি আইসিএসসি যে দুটো আলাদা বোর্ড হয় তার কনসেপ্ট ছিল না, টু বি ফ্র্যাঙ্ক, মানে হ্যাঁ, একেবারেই ছিল না এটা আমারও সিবিএসসি। ছিল না। আমি তোমার কাছ থেকে জানতে পেরেছিলাম না, তুমি যখন একদম। পাড়াতে পড়াতে, তখন আমি হ্যাঁ মাকে হ্যাঁ বলেছিলাম যে দাদার কাছে চলো পড়ি। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, দেন আমি মানে গিয়েছিলাম, তোমার ওই ব্যাপারটা দেখে না আমার একটু ভয় পেয়ে গেছিলাম যে পাড়া দাদার কাছে পড়বো, যদি পড়া না পারি তো তো সবাই জেনে যাবে। তো আমাকে কিন্তু আমি সেদিনকার জানতে পেরেছিলাম যে দু রকমের বোর্ড হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার আমরা হ্যাঁ। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করেছি, হুম আমাদের কনসেপ্টটা ওইটুকুর মধ্যেই ছিল। হুম তো আইসিএসসি সিবিএসসি দুটো আলাদা বোর্ড হয়, আইসিএসসিটা 11-12 গিয়ে আইএসসি হয়ে যায়। এগুলো অনেক পরে জানতে পেরেছি আমি, খুব সত্যি কথা, কারণ হুম আমাদের জানার সুযোগও ছিল না বা জানতে পারিনি, সেই প্ল্যাটফর্মের মধ্যে হুম ছিলামও না আমি। তো
সিবিএসসি একটা স্কুলে আমি জব করি, দোয়ের বাজারে শুরু হয়। এবার ওখান থেকে আমি আস্তে আস্তে চর্চা করে থাকি। এবার খুব সত্যি কথা বলতে যারা পড়াশোনার মধ্যে রয়েছে বা টিচিং প্রফেশনে রয়েছে, বেশিরভাগ টিচারই বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডেরই রয়েছে। এবার আমাদের সিলেবাসের মধ্যে ওদের সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য জেনারেলি নেই, শুধু ট্রান্সলেট করা আছে ইংলিশে, দ্যাটস ইট। তো যখন আমি পড়ানো শুরু করলাম তখন জানতে পারলাম যে এরকম, ওই স্কুলটা সিবিএসসি স্কুল ছিল, একটা প্রাইভেট স্কুল ছিল। ওখান থেকে আমার একটা কনসেপ্ট এলো যে তাহলে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যেমন পড়াচ্ছি, তো তার সাথে আমরা যদি ইংলিশ মিডিয়াম পড়াই, কি কারণ ছিল? ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়ালে 2 টাকা বেশি পাওয়া যায়। আচ্ছা দাদা, আমি এখানে একটা হুম ছোট্ট কোশ্চেন করি, হুম যে তুমি ইংলিশ মিডিয়াম যে পড়া ভেবেছিলে সেই টাইমে তুমি মানে এই কনফিডেন্টটা কি করালে যে তুমি ইংলিশ মিডিয়াম আসবে তোমার কাছে স্টুডেন্ট? আমি আজ থেকে তার 10-12 বছর প্রায়, আমি আজকের কথা হ্যাঁ হ্যাঁ বলছি, একদম আমি একদম। তখন 6 এ পড়ি, হুম তুমি হুম। তখন ওই ইনস্টিটিউটটা খুলেছিলে, হ্যাঁ কারণ হ্যাঁ বাড়ির হ্যাঁ পাশে আমার একদম ভালো মতো একদম মনে একদম আছে, সে হচ্ছে একদম সরস্বতী পুজোর ঠিক আগে একদম আগে একদম আগে একদম তুমি ঠিক ঠিক। খুলেছিলে। সেই সময় কাজ চলছিল, হ্যাঁ তখন থেকে শুরু হ্যাঁ হয়েছিল, হ্যাঁ ঠিক। হ্যাঁ। 2015 সাল। হুম হুম এবার একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি ইংলিশটা মোটামুটি পারতাম। হুম এবার ইংলিশটা পারার সুবাদে কি হয়েছিল যে একটা সময় আমি ওই চর্চা করতাম, কিছু বই যেগুলো গুগলে পাওয়া যেত, বা ওদের কিছু বই আমি হয়তো আমাদের কাছে কিছু স্পেসিমেন কপি আমি হয়তো অনলাইন থেকে কিনে হুম 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 যখন পড়তে শুরু করলাম, যে ওদের পড়ানোর জন্য তো অবশ্যই চর্চাটা আগে দরকার। তো ওই চর্চা করার সময় তখন দেখতে পারলাম যে বিষয়টা এমন কিছু বিরাট হাতি ঘোড়া নয়। তুমি শুধু ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, তোমার ইংলিশটা একটু ঠিকঠাক জানা জ্ঞান থাকলে হবে, আর সাবজেক্ট ডেপথ তো তোমার রয়েছে। তো হুম। এইটুকু কম্বিনেশন থাকলে যথেষ্ট, আর একটু সাহস, কারেজ দরকার, হ্যাঁ যে সাহস করে এগিয়ে যেতে হবে, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, হোক, বাট শুরুটা করি। হ্যাঁ, বাট আমি আবারও তোমাকে এখানে একটু কাটছি, যে হুম আমি এই সাহসটারই কথা বলছি, যে তোমার যখন আমি অ্যাড করতে গেছিলাম, মানে দাদার হ্যাঁ 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 তোমার আমি প্রচুর হ্যাঁ প্রমোশনাল একটা প্রমোশন ভিডিও, অ্যাড হ্যাঁ করেছিলাম, 2 বার করেছিলাম। ওটা তো দারুণ আমি হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ দাদা, কিন্তু মানে আমি গিয়েছিলাম, তো তোমার প্রতিটা স্টুডেন্টের মধ্যে আলাদা একটা কনফিডেন্ট আছে, তারা ক্যামেরা মানে আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের বলবো না যে আমার বাড়ির আশেপাশে আছে, কিন্তু তারা যে ক্যামেরা কনফিডেন্ট যে আমরা পারবো না, আমরা পারবোই না, কিন্তু মানে তোমার কাছে যে প্র্যাকটিক্যালিটি বা তারা যে স্যার ম্যাডামদের সাথে তাদের যে বন্ডিং, তার থেকেই বোঝা যায় যে তারা কতটা হচ্ছে সাহস পাচ্ছে যে জীবনে অন্য কিছু করার মতো। যেমন একদম একদম। আমার একটা ছোট্ট ইনসিডেন্ট মনে পড়ছে দাদা, যে তোমার একটা হচ্ছে অ্যাকোস্টিকার একটা হচ্ছে মানে ঠিক 2020 সালের লকডাউন, তুমি একটা গান হ্যাঁ হ্যাঁ বানিয়েছিলে, চলো ফিরে যাই এরকম হ্যাঁ কিছু হ্যাঁ একটা গান, তো সেটাতে আমি সিনেমাটোগ্রাফি করেছিলাম। তখন আমার মনে হয়েছিল যে পাড়ার দাদা এত বড় হচ্ছে, এখন তো মানে তুমি স্কুল খুলবে খুলবে ভাব, সেটা আমি জানতাম, এখন বাই দা ওয়ে দাদা একটা ভালো স্কুলে মানে স্কুল খুলেছে, ঠিক আছে, দাদা নিজস্ব স্কুল খুলেছে, মানে একটা প্রাইভেট টিউশন থেকে একটা স্কুল, ঠিক আছে, মানে ভাবার বাইরে। এইটুকুই বলবো যে দাদা কংগ্রাচুলেশন সবার আগে এটার জন্য। যাই থ্যাংক ইউ হোক, থ্যাংক ইউ। তো তুমি তখন আমাকে কারেজ দিয়েছিলে যে সৌভিক তুই কিন্তু এটা ভালো পারিস, তুই এটা কর, এক্স্যাক্টলি। বেসিক্যালি তোমার কারেজ ছিল যে ভিডিওটা খুব ভালো হয়েছে। আমার তো অতটা কনফিডেন্ট ছিল না যে ঠিক আছে, তারপরে আমি ভাবলাম যে না আমি সিনেমাটোগ্রাফিতেই যাই, তো দেন আজকে ওইটা তোরা দারুণই করিস, মানে এটা আনডাউটেডলি আমি বহু লোকের সাথে কম বেশি চিনি বা জানি বা দেখেছি, তোদের একটা আলাদা স্কিল ঈশ্বর প্রদত্ত, বা তোরা অ্যাডাপ্ট করিস বা থ্যাংক ইউ অ্যাকোয়ার সো করিস, মাচ তোরা দাদা, করেছিস। তোমার আশীর্বাদ মানে ছাড়া এটা আমি শুধু বলছি না, এরকম প্রচুর মানুষ রয়েছে যাদের কাছ থেকে শুনেছি, তোরা নিজেরাও সেই অ্যাপ্রিসিয়েশনটা পাস। এবার তোরা ভালো মানুষ বাট বলে সেই প্রথম জিনিসটাকে এভাবে প্রথম এখনো নিস। প্রথম যখন আমি কাজ এই ধরনের কাজ করি, মানে হ্যাঁ 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 মানে এই বিয়ের বিয়ের সিনেমাটোগ্রাফি কাজ, টাইপের। হ্যাঁ বিয়ের হ্যাঁ কাজটা কারেক্ট তো কারেক্ট। প্রপারলি সিনেমাটোগ্রাফি লাগে, মানে দেখতে সুন্দর জায়গা হলে সাজানো হলে হুম হুম অটোমেটিক হুম ভালো হুম। বেরোয়, কিন্তু তোমারটায় ব্যাপারটা ছিল, একদম আমরা আগুন একদম। ধরিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে একটা একটা বড় ওপেন বাড়িতে গিয়ে রাস্তার মধ্যে গিটার একটা নিয়ে শুটিং বাজাচ্ছ, হয়েছে, হ্যাঁ, একদম। মানে একটা এক্সপিরিয়েন্স আলাদা ছিল। প্রীতম দারুণ অ্যাক্টিং হ্যাঁ করেছে সত্যি, প্রীতম সেটার দাও মধ্যে। ছিল আমাদের, প্রীতম বিশ্বাস বলে একটা দাদা আছে, সে ছিল। হুম হুম। যাই হোক, দাদার তখনও একটা মানে ভিশন ছিল খুব ভালো, আমরা তো ওই ধরনের শুট কোনদিনও করিনি, দাদা জানতো যে যেহেতু দাদা বাই দ্য ওয়ে আমরা পরে আসবো, দাদা একটা খুব ভালো সিঙ্গার, ঠিক আছে, ভালো খুব ভালো সিঙ্গার, শুধু ভালো সিঙ্গার বলা বল, মানে ভগবানের দান আছে দাদার গলায় ছিল, কিন্তু দাদা হয়তো ওটা কন্টিনিউ করেনি, কেন সেটা দাদা তোমাদের একটু পরে বলবে। তো যাই হোক দাদা, আমরা তোমার ইনস্টিটিউটে ছিলাম, সেটা হ্যাঁ আবার হ্যাঁ। একটু ফিরি, যে তো মানে কনফিডেন্ট। হ্যাঁ ওই বিষয়টা যেটা আমি বলে নিয়ে শেষ করে নিই হুম যে কিভাবে এডু হবার কনসেপ্টটা এলো। হুম হুম। তো ওই সিবিএসসি স্কুলটাতে পড়াতে গিয়ে আমি ওখানে বেশ কিছু স্টুডেন্ট প্রাইভেট পড়াতে যাই দোয়ের আচ্ছা। বাজারে, মানে হুম লাইক সকাল 7টায় বেরিয়ে আমি বিকেল 4টায় ফিরতাম, এরকম সময় ছিল। হুম। তো ওখানে গিয়ে একটা সময় একটা স্প্যান ছিল যেখানে হ্যাঁ, 1-1.5 ঘন্টা স্কুল ছুটি হওয়ার পর আমাকে একটা চায়ের দোকানে কাটাতে হতো, আচ্ছা যেখান থেকে যাওয়ার পর ওই বাচ্চারা বাড়ি ফিরবে, তারপর আমি পড়াতে যাবো, এরকম একটা বিষয় আচ্ছা ছিল। আচ্ছা। তো ওখানে বসে একটা সময় পেয়েছিলাম আমি ভাববার যে কোচিং সেন্টার কি একটা খোলা যায়, কি কি হতে পারে, হুম সব থেকে খারাপটা হলে কি হতে পারে, হুম আর সব থেকে ভালোর কোনো শেষ হয় না। হুম তো ওই সময়টুকুতে বেশ আমি মানে ইন্ট্রোস্পেক্ট করতে পেরেছিলাম নিজেকে, যে একটু চেষ্টা করে দেখি, একটু সাহস নিয়ে দেখি, আর এই সাহসটা উম, বাড়ির লোক জুগিয়েছে, মানে রিস্ক হুম নিতে এই হুম জিনিসটা বাড়ির লোক শিখিয়েছে। হুম তো বাড়িতে এসে আমি কথা বলি এবং স্কুলটা ছেড়ে দিই আমি।
হুম, 6 মাস পুরোপুরি মানে ক্লোজ ডোরে থাকি, হুম, আর একটা অ্যানালিসিস করতে থাকি যে লাইক হুম, এইভাবে হলে আমার কিছু সামান্য মানে এই কটা দিনের সামান্য সঞ্চয় হুম, রয়েছে, হুম, বাবার কিছু ইনভেস্টমেন্ট রয়েছে, দিয়ে হুম, আমরা একটা ছোট্ট একটা সেট আপ করে কিছু শুরু করতে পারি কিনা। হুম, কারণ আমাদের যে বিল্ডিংটা দিয়ে শুরু হয়েছিল এই হুম, হাব, হুম, হুম, সেটা ভাড়া ছিল। ভাড়া ছিল, হুম, ভাড়াটা তুলে দেওয়ার পর তারপরে ওইখানে আমি ব্যাচ পড়ানো শুরু করি। একটাই হুম, রুম লাগতো জেনারেলি, একটা রুমে আমাদের গাড়ি টাড়ি থাকতো। হুম, তো ওইটাকে রিফারবিশ করার পর আমি শুরু করলাম। 3 জন ছিল, মানে আমি আর আমার এক বন্ধু আর একজন হুম, ভদ্রমহিলা ছিলেন। ওখানে আমরা হুম, শুরু করি এডু হাবটা ওইভাবে। হুম, হুম, আর টিল ডেট হুম, ওই জার্নির থেকে এখনো পর্যন্ত আসার যে জার্নিটা, এটা আমার একার পক্ষে কোনোদিনই পসিবল হতো না। আমি একা কিচ্ছু করিনি। হুম, যে টিমটা ছিল বা যারা যুক্ত ছিল বা যুক্ত আছে এখনো, প্রচুর মানুষ আছে। তোদের মতো এরকম প্রচুর মানুষ আছে যারা অবিরাম সাপোর্ট করে গেছে। হয়তো মানে প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবেও। আর ইমোশনাল সাপোর্ট হোক বা ব্যাক সাপোর্ট হোক বা ভার্বাল সাপোর্ট হোক, সেটা দিয়ে গেছে বলেই এডুভাবে এই জায়গাতে। আর এটাতে আমার নিজের কোনো ক্রেডিবিলিটি নেই। হুম, যে বাচ্চাগুলো পড়তে আসে সেই গার্জেনগুলো আমাকে বিশ্বাস করে না পাঠালে আমি এই জায়গাতে এটা কোনোদিন যেতে পারতাম না। হুম, আর যে টিচারগুলো বা আমার কলিগ যারা রয়েছে তারা এখানে সেই ভরসা করে পড়াতে আসতে না পারলে, হুম, বা না আসলে আর কি বেসিক্যালি, আর আমার উপর সেই ভরসার জায়গাটা না থাকলে আমি হুম। এইটুকু যেটুকু করেছি সেটুকু করতে পারতাম না। বেসিক্যালি তুমি মানে কত মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি তুমি আপাতত পড়াচ্ছ? কোচিং সেন্টারটা ক্লাস 1 থেকে ক্লাস হুম, 12 অব্দি। আর স্কুলটা? স্কুলটা পিজি থেকে 12, মানে পিজি, স্কুলটার হুম, বিষয়টাও একটা মজাদার বিষয়। ওই স্কুলটা যেখানে আমি ছিলাম, হুম, ওই স্কুলটাও একটা ফ্র্যাঞ্চাইজি মোডে ছিল, টাই আপ হুম, ছিল। হুম, 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 তো আমরা ওই স্কুলটাতে আমাকে স্টুডেন্টদের নিয়ে যেতে হয়েছিল হুম, প্র্যাকটিক্যালের সময়। তো ওখানে গিয়ে এত ভালো ওদের সাথে সম্পর্ক হয়, হুম, মানে দে আর লাইক মাই সেকেন্ড ফ্যামিলি রাইট নাও। হুম, 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 মানে ওদের সাথে জাস্ট ভার্বাল কথাতেই যে হুম, হ্যাঁ, হুম, হুম, সিবিএসসির এরকম একটা নর্মস হুম, রয়েছে বা একটা একটা পার্টিকুলার একটা সেগমেন্ট রয়েছে যার আন্ডারে তুই এরকম একটা ফ্র্যাঞ্চাইজি আমরা হুম, তোকে প্রোভাইড হুম, করছি, হুম, 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 তুই কর। ওরা আমার কাছ থেকে একটা নয়া পয়সা নেয়নি সেটার হুম, জন্য। জাস্ট ভালোবাসার খাতিরে ওরা আমাকে সেই ফ্র্যাঞ্চাইজিটা দিয়েছে, এবং সেই ফ্র্যাঞ্চাইজিটাতে আমরা একদম প্লে গ্রুপ থেকে ক্লাস 12 অব্দি আমরা হুম, স্টুডেন্ট হুম, এখন ড্র করছি, স্টুডেন্ট পড়াচ্ছি। মেন স্কুলটা খোলার একটা মেন মোটো যেটা, সেটা হচ্ছে আমি হুম, বা আমাদের মতো এরকম প্রচুর ফ্যামিলির ছেলেমেয়েরা ছিল যেটা হুম, আমাদের সময় ইংলিশ মিডিয়াম হুম, পড়াশোনা করতে পারেনি। হুম, কিন্তু আমার হাতে যেহেতু সেই সুযোগটা রয়েছে, হুম, আমি যেমন অ্যাডমিশন ক্লাস 5 বলছি, ইউকেজি বা এলকেজি হুম, বা হুম, নার্সারি হুম, প্লে গ্রুপের হুম, 5,000 6,000 থেকে ওদের অ্যাডমিশন স্টার্টিং, মানে হুম, যেটার মধ্যে বই খাতা ড্রেসপত্র সব 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 ইনক্লুডেড। হ্যাঁ, মানে একটা 5,000 থেকে মানে 6,000, 5,000 থেকে 6,000 হচ্ছে মানে ইনিশিয়াল স্টার্টিং। ইনিশিয়াল স্টার্টিং, স্টার্টিং তার ভেতর ব্যাগ সব থাকে, সব, মানে সবটা শুধু বাবা মা তাকে এনে শুধু শুধু ছেলেটাকে দেবে, দিলে। মানে ড্রেস ব্যাগ হুম, পত্র যা যা একাডেমিক হুম, সাপোর্ট হুম, লাগে হুম, সবটাই। হুম, কারণ হচ্ছে আমার এটা খুব ব্যক্তিগত ধারণা, আমি যে সুযোগটা হয়তো হুম, পাইনি, আমি জানি না পেলে কি হতো, বা হুম, হুম, পেলে হয়তো অন্য রকম হতে পারতো বিষয়টা। তা আমার কোনো আক্ষেপ নেই যদি এই লাইফটা হুম, নিয়ে। হুম, হুম, তো আমার আশেপাশের বা হুম, আমার সারাউন্ডিংস এর বা একটা হুম, হুম, একটু নিডি ফ্যামিলির ছেলে হুম, বা মেয়ে যারা হয়তো মেরিট আছে, হুম, হুম, তারা হুম, হয়তো সুযোগ পাচ্ছে না, হুম, 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 5,000 টাকাটার ক্ষেত্রেও আমরা হ্যাঁ, হ্যাঁ, এবছরও হ্যাঁ, সেই হ্যাঁ, স্টুডেন্টও অ্যাডমিশন হয়েছে, আমরা 2,000 হুম, টাকাতেও হুম, অ্যাডমিশন করিয়েছি শুধু স্টুডেন্টের মেরিট আচ্ছা, দেখে। আচ্ছা, আচ্ছা, এবার ওই 50টা বাচ্চা অ্যাডমিশন হলে ওখান হুম, থেকে যদি 5টা বাচ্চা প্রমিসিং বেরোয়, হুম, যে হয়তো সুযোগ পেত না আমার স্কুলটা না হুম, থাকলে, আমি হুম, বলছি, হুম, সে কোনোদিনই 40,000 টাকা হুম, 30,000 টাকা দিয়ে বড় স্কুলে ভর্তি হওয়ার ক্যাপাসিটি নেই তার হুম, বাবা হুম, মায়ের, হুম, হুম, সে হয়তো 2-4 হাজার টাকা দিয়ে হুম, আমার স্কুলে ভর্তি করিয়ে পড়াশোনা করাতে পারছে। সেই বাচ্চাটা যখন একটা সার্টেন রেজাল্ট করে একটা ভালো ফিউচার নিয়ে বা ভালো একটা একাডেমিক ব্যাকআপ নিয়ে যখন সে ফিরবে, আমার মনে হয় এর থেকে বেশি সাকসেস কিছু হয় না। এটা মানে তোমার যে এই থিঙ্কিংটা, এটা দারুণ থিঙ্কিং। মানে আমি তোমার কথা ছোটবেলা থেকে দেখছি, এর জন্য আমার ইচ্ছে ছিল যে আমি অনেকদিন তো ট্রাই করছিলাম যে একটা পডকাস্টের চ্যানেল করবো। আমার ইচ্ছে ছিল যে এদিনকার প্রথম মানে আমি কোনো ভিডিও বানাচ্ছি আর তোমাকে নিয়ে বানাবো, আর এটা তোমরা দেখছো পয়লা বৈশাখের দিন। আমি খুব শুভ দিন চয়েস করেছিলাম যে ব্যাপারটা করবো, হুম কেন হুম, আমার মনে হয় যে শিক্ষার থেকে বড় কিচ্ছু নেই, একদম শিক্ষাই হচ্ছে সব থেকে বড় একদম ভগবান, একদম একদম তারপর স্বাস্থ্য। একদম কিন্তু যেহেতু আমরা ছোট থেকে সবার আগে শিক্ষা নিয়ে চলি, শিক্ষা থাকলে যে কোনো কিছু করা যায়, পেটে বিদ্যা থাকলে যে একদম কোনো কিছু করা যায়, একদম। মানে অন্তত তবে মানুষ আমি হওয়া যায়। তোর কথাটা একটু কেটেই বলছি, হুম, যে দুটো জিনিস হয় ভাই। হুম, 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 একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা হয়। হ্যাঁ, এবার আমি আমার সেন্টারে বা আমার আন্ডারে যে ছেলে মেয়েগুলো আছে বা আমি যাদেরকে চিনিও না হুম, হয়তো, এই হুম, ভিডিওর মাধ্যমে তাদের পর্যন্ত যদি বিষয়টা পৌঁছয়, হুম, 10 জন শুনলে যদি 2 জন অ্যাডাপ্ট করতে পারে ব্যাপারটা, হুম, আমার মনে হয় তাদের লাইফটা অন্যরকম হবে। কারণ আমি হুম, ছোটবেলা থেকে যেভাবে হুম, আমি ডন বস্কোতে পড়েছি, হুম, আমাদের ওখানে আমরা বাইবেল পড়েছি, সংযম বলে একটা হুম, বই হতো পড়েছি, যেখানে হুম, ক্যারেক্টার ডেভেলপমেন্ট শেখানো হুম, হতো। হুম, হুম। হুম, তো পুঁথিগত পড়াশোনা করে আমার মনে হুম, হয়, এটা হুম, আমার ব্যক্তিগত ধারণা একদম, হুম, কারোর সেটাতে কারোর কন্ট্রাডিকশন থাকতেই পারে, হুম, প্রচুর ভালো পড়াশোনা করে খারাপ মানুষ হওয়ার থেকে হুম, একটু কম পড়াশোনা জেনে ভালো মানুষ হওয়াটা জরুরি ভাই। সত্যি কথা। তাতে যদি আমার একটা ভালো চাকরি না হয়, আমি যদি হুম, 4 চাকা নাও চড়তে পারি,
আমার যদি পায়ে হেঁটে আমার দিন যায়, আমার যদি জীবনটা কাটে পায়ে হেঁটে, আমি যদি রাতে ঘুমটা শান্তিতে কাটাতে পারি, সেটা সব থেকে ভালো জিনিস। সত্যি এবং এই ছেলে মেয়েগুলোকে এখন এগুলো কেউ শেখাচ্ছে না। না। এটা সব থেকে আমার মানে এই আক্ষেপের বিষয় যদি বলিস, কখন মানে আমার লাইফে যদি আক্ষেপ কিছু থাকে, যেহেতু আমার সারাটা জীবন মানে মোটামুটি ধর 2009 থেকে শুরু, এদের নিয়ে এখন 2026 মানে অ্যাপ্রক্সিমেটলি 17 বছর প্রায় আমি এই লাইনে রয়েছি। তো আমি বাচ্চাগুলোকে যতটা সম্ভব চেষ্টা করি, আমি বলেছি ওদের গার্জেন আসলে একই কথা বলি যে নাম্বারে 19-20 হোক, কম বেশি পাক বা একটু রেজাল্ট খারাপ হলো, তাতে বাচ্চার সামনে হয়তো বলি না, গার্জেনের সাথে যখন আলাদা মিট হয় আমরা তখন একই কথাই বলি যে আলাদা করে বকাঝকা করার দরকার নেই, একটু বড় হবে ঠিক হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ওরা যেন শেখে ঠিকঠাক, শেখার প্রতি যেন লয়াল থাকে, মানে দে শুড বি লয়াল রিগার্ডিং দ্য লার্নিং। আর দ্বিতীয় কথা হচ্ছে যেন ভালো মানুষ হওয়ার ট্র্যাক থেকে যেন ছিটকে না যায়, এইটা খুব ইম্পর্টেন্ট। খুব দরকার। কারণ আজ থেকে আমি যে বাচ্চাগুলো এখানে পড়ছে আমার কাছে, 10 বছর পর গিয়ে এই বাচ্চাগুলো বিরাট একটা পোস্টে চাকরি করার থেকে দারুণ একটা মানুষ হয়েছে, এটা শুনলে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ সত্যি এটা আমার মনে হয় যে যে কোনো টিচারের কাছে, যে কোনো স্বাভাবিক নাগরিকের কাছে এর থেকে বড় চাওয়া পাওয়া কিছু থাকতে পারে না। এটা সত্যি কথা। মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট অতটা ভালো ছিলাম না, কিন্তু আমি জানি না আমি অ্যাজ এ মানুষ হিসেবে কত ভালো, বাট আমি তোমার সঙ্গ পেয়েছি, আমি একটা কল করেছি, তুমি এসছো, এটাই আমার পাওয়া। এটাই তো এমন বিষয় ভাই। দেখ, আমি বিষয়টা হচ্ছে যে আমাদের পরিবারের, আমরা যেভাবে নিজে নিডি ফ্যামিলি থেকে বিলং করি, তুই নিজে দেখেছিস একটা টাইম কষ্ট, তো দিদি দেখেছে। আমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, লাইক আমাদের আমি যেভাবে চোখ খুলে বড় হয়েছি, আমাদের যে বাড়িটা ছিল সেই বাড়িতে বৃষ্টি পড়লে কোথায় 6টা জায়গায় বাটি দিতে হবে আমার মুখস্থ ছিল। টালের চাল ছিল, হ্যাঁ, ওই 6টা জায়গায় বাটি দিতে আমার মুখস্থ ছিল। খুব স্ট্রাগল করেছে, এবার স্ট্রাগল আমি করিনি, স্ট্রাগল আমার বাবা মা করেছে, আমি স্ট্রাগল করিনি। হ্যাঁ, কিছুটা স্ট্রাগল বলতে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে, তবে আমি কিছু পাওয়ার দিক থেকে কোনো দিক থেকে কোনো দিনই কিছুর খামতি কোনো দিনই রাখেননি বাবা মা, মানে যেটুকু প্রয়োজন ছিল আমি যথেষ্টই পেয়েছি। এবার হ্যাঁ, অন্যায় আবদার কোনোদিনও করিনি, শিখিনি। আমি জানতাম আমাদের ক্যাপাসিটির বাইরে, আমি দুম করে একটা জিনিস চেয়ে বসবো, অহেতুক জিনিসপত্রগুলো একটা সিনারিও সিনক্রেট, এগুলো শিখিনি, সেটা তোরাও করিস না, খুব ভালো করে জানি। তো এইটাই বলছি আলটিমেটলি, দেখ বাবা মার একটা বয়স হওয়ার পর আলটিমেটলি গর্ব করার তো টাকা পয়সা তো থাকবেই ভাই, ওগুলো থাকবে, চলে যাবে, আসবে, ওটা ভীষণই একটা মানে কি বলবো, একটা ভ্যারিয়েবল, ওটা কম বেশি হলেও চলবে। কিন্তু ঘটনা হচ্ছে একটা সময় পর গিয়ে বাবা মা যদি এটাই না বলতে পারে বুক ফুলিয়ে যে আমার ছেলেটা ঠিক বা আমার মেয়েটা ঠিক, আমি ছেলে মেয়ে নির্বিশেষেই বলছি, তো এইটুকু যদি না দিতে পারে আর কি দিলাম তাহলে। সত্যি কথা। আর দাদা তোমাকে যদি আমি বলি যে তুমি তোমার স্টুডেন্টদেরকে হচ্ছে, তোমার তো স্টুডেন্ট আসে অনেকে শিক্ষাগতভাবে এগিয়ে যায়, তুমি কোন জিনিসটা তোমার স্টুডেন্টদের মধ্যে দেখতে পাও বা তুমি দেখতে পাচ্ছ যে তুমি ঠিক দিচ্ছ, যে তাদের মধ্যে হয়তো শিক্ষাটা বাদ দিয়ে অন্য কিছু, খেলাধুলা বাদ দিয়ে অন্য কিছু, তাদের প্রতি মানে অন্য কিছু যদি তার ভেতরে সে ভালো স্পিরিচুয়ালিটিটা আসে, তুমি তাদের মধ্যে কোন ধরনের স্পিরিচুয়ালিটিটা তুমি দিতে চাইবে? যে ভগবানকে তুমি অন্ধবিশ্বাস করো, নাকি ভগবানকে তুমি মানো, মানে হচ্ছে পুজো করো না মানো, কোনটা? দেখ বিষয়টা হচ্ছে, এটা একটু ট্রিকি কোশ্চেন হয়ে যাচ্ছে তোমার জন্য। এটা ট্রিকি ঠিক না, মানে এটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। বিষয় হচ্ছে দেখ, আমি কনসেপ্টটাতে বিশ্বাস করি, ঈশ্বর কনসেপ্টটাতে বিশ্বাস করি। কেন করি? কারণ আমার মা করেন, আমার যে আত্মীয় স্বজন যারা রয়েছেন, আমার ভালোবাসার মানুষ যারা রয়েছেন তারা করেন, সেই জায়গা থেকে করি। কারণ তাদের ভালো থাকাটাও আমার কাছে যেমন ইম্পর্টেন্ট, ঠিক উল্টো দিক থেকে আমার ব্যক্তিগত, এটাও ভীষণই একদম ব্যক্তিগত আমার একটা মতামত বা ব্যক্তিগত একটা কনসেপ্ট বলতে পারিস, আমি সর্বশক্তিমান বলতে ভাই প্রকৃতিকে বুঝি, মাদার নেচারকে। কারণ আমি প্রমাণ পেয়েছি, প্রমাণ ছাড়া তো জেনারেলি কিছু হয় না। তো আমার প্রচন্ড গরম লাগে, এই গ্রীষ্মের এই এপ্রিল মে মাসে প্রচন্ড গরম লাগছে, 5 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ, আমাকে কম্বল গায়ে দিয়ে শুতে হচ্ছে, এই যে বিষয়টা, তো এই ক্ষমতাটা তো আমার তোর বা সো কল্ড এরকম কারোর ক্ষেত্র থেকে আমি দেখিনি বা দেখতে পাইনি। আমার কাছে ধর কোনো ঈশ্বর বা দেব দেবী, যে কোনো মানে সম্প্রদায়ের ঈশ্বর হোক না কেন, সর্বশক্তিমান হোক না কেন, তিনি কখনোই প্রকট হয়ে এগুলো করেননি, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমার মনে হয়েছে প্রকৃতির থেকে সর্বশক্তিমান কেউ হয় না, যদি পুজোই করতে হয় একান্তই, অফকোর্স আমার বিশ্বাস আমার কাছে, তোর বিশ্বাস তোর কাছে, প্রত্যেকের মানুষের এই অধিকার রয়েছে নিজের বিশ্বাস, নিজের আস্থার প্রতি সম্পূর্ণ সম্মান দেওয়ার, এবং আমাদেরও উচিত অবশ্যই সম্মান দেওয়ার, কিন্তু মাদার নেচারকে কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত করে নয়। আমি 2-4টে জঙ্গল কেটে ওখানে 4টে মন্দির করে বা মসজিদ করে এইগুলোর বোকামি, এগুলো একটা লোক দেখানো, একটা ভাড়া মশাল আর কিছুই না এই বিষয়টা। মানে বেসিক্যালি আমাদের পরিবেশটাকে আমরা ভালো রাখবো, একদম পরিবেশের মানুষ কটাকে নিয়ে ভালো রাখবো,
মানে যেটা এখন বিশ্বযুদ্ধ একরকম হ্যাঁ বেঁধেছে, হ্যাঁ সেটা আর মানে আমার মনে হয় যে পরিবেশকে ক্ষতি না করে বা একদমই অন্যরকম তাই। ভাবে কথা বলেও সেটা। এই হুম বিষয়টা দেখ, ও যথেষ্ট যারা এই একটা উঁচু স্তরে হুম বসে আছেন তারা যথেষ্ট বোঝেন, হুম তারা যথেষ্ট শিক্ষিত আমার হুম হুম বিশ্বাস। হুম হুম পৃথিবীতে এই ধর ধর যে আমাদের যে হুম নেচারের যে হুম টোটাল সার্কেলটা রয়েছে, হুম গাছ বল, তার অর্গানিজমস বল, প্রাণী পশু পাখি, হুম আমরা হুম ইনক্লুডিং হুম আওয়ার সেলস, এগুলো ছাড়া তো পৃথিবীর না, কোনো এক্সিস্টেন্সই নেই। এবার আমরা যদি কোনো একটা পার্টকে কেটে বাদ দিয়ে দিই, হুম তাহলে সেই পার্টটা ছাড়া তো আমাদের সার্কেলটাই অসম্পূর্ণ। আর হুম আমরা একে অপরের উপর এমনভাবে নির্ভরশীল হুম যে আমরা ক্ষতিগ্রস্ত করছি ঠিকই। হুম এবার আর একটা মজাদার ব্যাপার আছে, হুম সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে একটা কথা রয়েছে। হুম সেটা হচ্ছে ধর আমি হুম আমার লাইফ স্প্যানটুকু যতটুকু আমি হুম দাবিয়ে মজা করলাম, হুম কাজের পর গাছ কাটলাম, হুম অক্সিজেন মাত্রা কমিয়ে দিলাম, কার্বন ডাইঅক্সাইড হুম হুম পরিমাণটা বেড়ে হুম গেল, হুম আমার নেক্সট জেনারেশন কি পাচ্ছে? তার মানে আমি তো হুম রেসপন্সিবল আমার হুম নেক্সট হুম জেনারেশনের জন্য। হুম আমার নেক্সট জেনারেশন হলো না, তারপর আরো 4টে জেনারেশন হুম আসবে, আমার হুম সাথে তো মানব হুম সভ্যতা তো শেষ হয়ে যাবে না। না আমার পরে আরো 4টে 10টা হুম হুম 20টা হুম আরো 1000টা হুম জেনারেশন আসতে পারে। হুম হুম তাহলে তাদের জন্য আমি কি দায়িত্ব পালন করে যাচ্ছি, হুম এটা খুব ইম্পর্টেন্ট। হুম এবার এই জিনিসটা ভাবতে হবে ভাই। মানে তুমি বলতে চাইছো যে ভগবানকে মানা বা বিশ্বাস করার একটাই যে তুমি ভালোবাসো একদম। ভগবানকে, সবকিছু না, ভগবান বানিয়েছে। ভগবানের যে বিষয়টা হ্যাঁ আমি বলছি, আমি যদি ঈশ্বরকে হুম আমার একটা কনসেপ্টে, হুম আমি হুম হয়তো একজন মা দুর্গাকে আমি হুম সর্বশক্তিমান বলে যদি পুজো হুম করি, হুম তাহলে মা দুর্গার যে ভালো দিকগুলো রয়েছে, হুম মানে যেভাবে তাকে সবার হুম সামনে হুম আনা হয়েছে হুম তার যে গুণাবলীর জন্য, হুম সেইগুলোকে সম্মান করতে হবে। একদম। আমি মা দুর্গার পুজো করে গিয়ে হুম পরের দিন একটা মেয়ের আঁচল ধরে টানবো, এই হুম সমস্ত খ্যামটা আমি ভাল একদম লাগে না আমার। এটা একদম হচ্ছে মোদ্দা বিষয় ভাই। একদম। মানে দাদার কনসেপ্ট কতটা ক্লিয়ার, আমি মানে দাদাকে তো ছোটবেলা থেকে দেখছি, মানে দাদার আমাদের পাড়াতে, মানে এটা আমি এক পাড়াতে থাকি, মানে আমাদেরকে এক্সাম্পল দিত আমার মা যে সৈকতদার মতো হতে হবে কিন্তু জীবনে। সত্যি কথা, সৈকতদা আমাদের ঠাকুরের সাথেও মানে এতভাবে জড়িত, মানে আমাদের বনশ্রী পাড়াতে দাদা পুজো করে, মানে প্রতিটা দায়িত্ব কাঁধে তুলে নেয়। ঠিক আছে, দাদার মানে হচ্ছে আমি যে এই যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, যে প্রকৃতিকে ভালোবাসতে হবে, একদম ঈশ্বর মানেই প্রকৃতি, একদম প্রকৃতি মানেই মানুষ, একদম। সবাইকে আমরা ভালোবাসতে ঈশ্বরের হবে। মধ্যে দিয়ে যদি আমরা হ্যাঁ সবাই প্রকৃতিকে দেখতে পারি ভাই, হুম পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে, হ্যাঁ এটাই একদম এটাই অন্যরকম হয়ে যাবে। মানে আমার আস্থা মানলে আমার একদম, কাছে থাক। মানলে একদম মনের মতো একদম মানতে একদম হবে। ওইভাবেই মানতে হবে। হুম আমার মন, আস্থা মনের, মানে আমার কি বলবো, হুম কনসেপ্ট আমার কাছে হুম থাক, হুম আমার ঈশ্বর আমার কাছে থাক, আমার হুম ঈশ্বর আমার কাছে পূজনীয় হোক, হুম কিন্তু তার মধ্যে দিয়ে যেন আমি বিশ্ব সংসারকে দেখতে পাই। হুম হুম মানে শুধু পুজো করলাম, প্যান্ডেল করলাম, দিয়ে হুম তারপরে যা খুশি তাই করলাম, এটা থেকে আমার মনে হয় এই জায়গা থেকে একটু হুম ভাবা দরকার। আমি হুম বলছি না এটা সুইচ টিপলেই চেঞ্জ হয়ে বাট যাবে, এখন মানুষ অনেকটা চেঞ্জ হয়েছে। হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে দেখে মানুষ ভালো ভাবতে, লাগে। একদম তাই, হুম ভাবতে শিখছে, এবং এটা উচিত, হুম এটাই হুম হওয়া হুম উচিত, হুম এটাই স্বাভাবিক আমার মনে হুম হয়। হুম সৈকত দা, তোমাকে এবার একটা পার্সোনাল কোশ্চেন করি, হ্যাঁ? হুম হুম একটু আমি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম তোমার সাথে কথা বলতে বলতে, কারণ আমি ছোটবেলা থেকে যে দাদাকে দেখছি, তার এখন আমি ইন্টারভিউ টাইপ নিচ্ছি, মানে ব্রডকাস্টিং তো অবশ্যই, বাট একটা ইন্টারভিউ টাইপেও নিচ্ছি। যাই হোক, তোমার ব্যান্ডটা কেন বন্ধ হলো? ব্যান্ড বন্ধ হয়েছে বলাটা ভুল। ব্যান্ডটা অ্যাকচুয়ালি, ব্যান্ড কালচারটা আমি কলেজ লাইফ থেকে যখন থেকে শুরু করেছি, মানে কলেজ লাইফের সময় থেকে একটা ব্যান্ড ছিল দেবাদের সাথে। তারপরে খুব কাছের 2-3টে বন্ধু মিলে আমরা অ্যাকোস্টিকাটা ফর্ম করি, অ্যাকোস্টিক গিটার নিয়ে পারফর্ম করতাম, দ্যাটস ওয়াই ওটার নাম অ্যাকোস্টিকা রাখা হয়। হুম তার পরবর্তীতে আমরা কিছু লাইভ স্টেজ শো করি, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস গুলো আরো এনহ্যান্সড হয়। তো বিষয়টা হয়েছিল ওই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপারটা একটা ফ্যাক্টর ছিল। আর দ্বিতীয় কথা ছিল যে দুটো দিক সামাল দেওয়া পসিবল হচ্ছিল না আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে। ইদার আমাকে টোটালি মিউজিকটা করতে হতো, বা ইদার টোটালি হয়তো আমাকে এই ইনস্টিটিউশনটার পেছনে টাইম দিতে হতো। দুটো নৌকায় পা দিয়ে চলা পসিবল হচ্ছিল হুম না, সেটা পসিবলও নয়। কিন্তু ওটা ভীষণ একটা শখের জায়গা, ভালোবাসার জায়গা আমার। হুম যে কারণে এখনো মাঝে মধ্যে সময় পেলে গিটারটা নিয়ে টুকটাক গান বাজনা, যখন খুব নিজে খুব লো ফিল করি, নিজে খুব শ্যাটার্ড হয়ে যাই নানা রকম ঘটনা নিয়ে, তো ওটা একটা এসকেপ প্ল্যান আমার। মানে হুম ওটা একটা ডোজের মতো কাজ করে এখনো। তো ব্যান্ড বন্ধ হওয়ার বিষয়টা হচ্ছে যে, একটা সত্যি কথা যেটা মানতে কোনো দ্বিধা নেই আমার, আই এম নট দ্যাট গুড সিঙ্গার। খুব সত্যি কথা যেটা আমি, মানে মানে টু বি ফ্র্যাঙ্ক, আমি যেহেতু আমি নিজে খুব ভালো শ্রোতা, এটা হুম আমার মনে হয়, আমি যেহেতু খুব নিজে ভালো শ্রোতা, তো আমার ব্যক্তিগতভাবে আমার নিজের নিজের গানগুলো শুনতে খুব যে দারুণ লাগতো এটা কোনোদিনই নয়। তো হুম ওটাকে আমি, যেহেতু আমি গানটা শিখিনি, তবুও যতটুকু পেরেছি আমার তরফ থেকে চেষ্টা করে, ভালো লাগতো যেহেতু, হুম ভালো লাগার তুমি বিষয়টা মানে ছিল। তুমি গান শেখোনি কোনোদিনও? না, কোনোদিনই গান শিখিনি, আমি তো আচ্ছা আবৃত্তি শিখতাম। আচ্ছা আমি আবৃত্তি শিখতাম, অ্যাঙ্কারিং করতাম, তো এখান থেকে এই প্ল্যাটফর্মটাতে আসার কোনো কথাই হুম ছিল না, কোনোদিনই কথা ছিল না আমার। হুম কিন্তু ওই যে ক্রেজ, ওই হুম যে ভালোবাসা, হুম ফসিলস রক ব্যান্ড শুনছি তখন, আমার এলআরবি শুনছি। মানে আমি তোমাকে বলি যে আমি যখন
অ্যারাউন্ডলি 6-এ পড়ি, তখনই যে তো ওই টাইমটারই কথা, যে এরকম আমরা বারোয়ারিতলাতে রবীন্দ্র প্রোগ্রাম একটা কিছু হয়েছিল, আমি খুব ছোট ছিলাম। তো যাই হোক, তখন তোমার দাড়ি ছিল না, ওটা 15ই আগস্টের প্রোগ্রাম ছিল, মেবি স্বাধীনতা ওরকমই, দিবসে। হ্যাঁ হ্যাঁ মেবি ওরকমই, মানে আমার হ্যাঁ অতটা ছোট ছিলাম তো হ্যাঁ মনে, হ্যাঁ, কিন্তু আমিও ছোটই আমি ছিলাম তখন। জীবনে ব্যান্ডের গান তোমার কাছে শুনেছি, আর কতটা যে তুমি মাতিয়ে রেখেছিলে, তুমি একটু রাতে উঠেছিলে, তাও লোক দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে সবাই শুনেছিল যে তোমার গান। আর আমি পার্সোনালি বলছি, আমার মানে তোমাকে আমি কোনোভাবে ছোট করছি না দাদা, বাট আমার মনে হয় যে তুমি যখন গান গাও না, মনে হয় যেন রূপম ইসলাম স্বয়ং গান করছে, সত্যি কথা। এটা বিরাট বড় কমপ্লিমেন্ট, মানে আমি বিরাট বড় তোমার শো কমপ্লিমেন্ট। অনেকবার নিজেও দেখতে গেছি, হ্যাঁ এমন হ্যাঁ না হ্যাঁ। যে শুধু শুট তোরা করতে গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আমি একদম দেখতে একদম। যেতাম তোমার হুম, মানে হুম। শো, আর আমরা সবাই। একসাথে গিয়েওছি দুটো শোতে, তোরা হ্যাঁ গেছিলি শুট করতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বাট যাই হোক, আমি সব শো দেখিনি, বাট তোমার ক্রেজ ছিল, তোমার করিমপুর কলেজ থেকে শুরু করে সব জায়গায় তোমাকে চাইতো লোকে। তুমি এটা বলো না দাদা যে তুমি না বাজে গান মানে করছো। এটা আমার ব্যক্তিগত, মানে আমি হুম যদি আরেকটা ইন্ডিভিজুয়ালিটি হয়ে আমার গান শুনতাম, লাইক আমার ভালো লাগতো না বিষয়টা, ওই কারণে এটা হুম একটা বিষয়। মানে এটা আমার হিট করেছে, এটা আমার হুম মনে হয়েছে যে আমি যেরকম হয়তো চাইছি বা যেরকম হুম পারফরমেন্সের বিষয়টা ডিফারেন্ট, হয়তো আমি হুম পারফরমেন্সটা করে নিই ঠিকঠাক, হুম কিন্তু অ্যাজ এ সিঙ্গার হুম ওই ব্যাপারটা রিচ করতে আমি পারছি না কোথাও, এটা হুম মানতে কোনো দ্বিধা নেই আমার, হুম কারণ আমি সেইভাবে ট্রেন্ড নই ব্যাপারটাতে। হুম তো ওই জায়গা থেকে আমার একটু নিজের ব্যক্তিগতভাবে সরে আসা, কারণ ওই আহ, সবাইকে অ্যাট দ্য সেম টাইম যেমন খুশি করা পসিবল নয়। হুম তা হয়তো হ্যাঁ, কিছুজন অবশ্যই ভালো বেসেছেন মিউজিকটা, বা আমি হুম যেটুকু হুম পারফর্ম করেছি, না হুম হলে এত দূর পর্যন্ত আমরা হুম সাস্টেইন করতে পারতাম না না অ্যাজ আ না, ব্যান্ড হিসেবে। অবশ্য অনেক বছর কৃষ্ণনগরের তোমরা কাজ করেছো। বুকে, হ্যাঁ কৃষ্ণনগরের বুকে আমাদের ব্যান্ড খুব সম্ভবত ফর্ম হয়েছে 2011। হুম 2011-এ ফর্ম হওয়ার পর আমরা 2025-এও লাস্ট শো করেছি, মানে হুম লাইক 14 ইয়ার্স। শো এর হুম সংখ্যা হয়তো খুবই কম, একটা হুম সময় খুব ফাটিয়ে শো করেছি যখন প্রচুর সময় ছিল হুম আমার, আমরা হুম রিহার্স করতাম, হুম বা আমাদের সেই সময়টুকু ছিল। এবার হুম আমার ক্ষেত্রে সেটা আর হয়ে ওঠেনি, মানে ব্যক্তিগত জীবন প্লাস আমার নিজস্ব যে প্রফেশনাল জীবন, সেটাকে ব্যালেন্স করতে গিয়ে একটু এই হয়ে গেছে। দিকটা আমাকে এক প্রকার বুকে পাথর চাপা দিয়ে বিসর্জন দিতে হয়েছে। কিন্তু ওটা কোথাও ওই শেষ হয়ে হইলো না শেষ মতো, হুম ওটা থেকে গেছে। তো ওটা থাকবে, আমি মরার আগে পর্যন্ত থাকবে। আর যদি বাই গডস গ্রেস কোনোদিনও আবার সুযোগ হুম আসে, স্টেজে দেখা আবার হবে। আমি চাই যে তোমার শো আমি যেন আবার দেখতে পাই, না, মানে যদি সব ঠিক থাকে। আমি যখন একটু ফ্রি হলাম যে আজ দেখতে যাবো, তখনই আমি দেখছি দাদা আস্তে আস্তে show আস্তে আস্তে কম করে দিচ্ছে। কিন্তু এটাও ঠিক যে তোমার ওপর অনেকগুলো বাচ্চার মানে একদম, ভবিষ্যতের দায়িত্ব, সেই দায়িত্বের জায়গাটাতে তুমি নিজে যে স্যাক্রিফাইস অনেক করেছো, রকম দায়িত্বই রয়েছে। মানে আমি এটুকু বলতে পারি, তুমি চাইলে কিন্তু তখনও ভালো ইনকাম করছিলে ব্যান্ড থেকে, আমি হুম যেটুকু হুম হুম শুনেছিলাম। হুম হুম। এবার বিষয়টা হচ্ছে যে তুমি চয়েস করেছো, বিসর্জন দিচ্ছ নিজের হবি, যাতে আর 5টা বাচ্চা নিজেদের একদম। লাইফটাকে তৈরি করতে। আর আমি এটুকু জানি যে তোমার কাছ থেকে যে কটা ছেলে বেরোয়, সব তুখর ছেলে, কেন আমি এটুকু জানি যে তারা সবাই খুব ভালো র্যাঙ্ক করে, রেজাল্টও করে। দেখ, আমাদের সেন্টারে, কোচিং সেন্টারে সরি। যে ফি স্ট্রাকচারটা রাখা রয়েছে ভীষণ নমিনাল, হুম ভীষণ নমিনাল, এবং অনেকের ক্ষেত্রে শকিং। হুম হুম অনেকে হয়তো এটা দিয়ে জাজ করে, হ্যাঁ এখানে এত কম মাইনে, তাহলে পড়াশোনা বোধহয় ঠিকঠাক হয় না। হুম কিন্তু আমার এই ফি স্ট্রাকচারটা কম রাখার হুম কারণই হুম হচ্ছে যাতে যে ঘরের ছেলেমেয়েরা হয়তো কেভিতে পড়ে, হুম ধর কেভিতে ফি স্ট্রাকচারটা, ওটা হুম গভর্নমেন্ট স্কুল যেহেতু, ফি হুম স্ট্রাকচার বিশেষ কিছু নয়, ওদের হুম প্রচুর হুম টাকা প্রয়োজন হয় না, হুম ডোনেশনের প্রয়োজন নেই। তো হুম ওই ঘরের ছেলে মেয়েগুলো একটু ভালো এডুকেশন পেতে গেলে হুম তাহলে আরো 5টা টিচারের কাছে যেতে হবে। হুম 5টা টিচারের কাছে যাওয়া মানে মিনিমাম 4,000 টাকার খরচা। অবশ্যই অবশ্যই, বেশি ছাড়া কম সেটা না। আমি 2200 থেকে আড়াই হ্যাঁ হাজার টাকাতে পড়াচ্ছি, বা হুম 3,000 টাকা হয়েছে মানে এখন। আমি নাম নিচ্ছি না, কৃষ্ণনগরে রিসেন্ট অনেকগুলো আরো এরকম কিছু খুলেছে, তাদের কিন্তু চার্জেস ভীষণ হাই। আর মানে তাদের স্ট্রিক্টলি অনেক কিছু সমস্যা, মানে আমি মানে কাউকে খারাপ হুম বলছি না হুম হুম। দাদা, মানে বেসিক্যালি আমার মনে হয় যে কোনো একটা জায়গা থেকে শিক্ষাটাকে মানে পকেটের আন্দাজে রাখাটা খুব একদম দরকার, একদম, যেটা এটা খুব তুমি করেছো। ইম্পর্টেন্ট বিষয়। এর জন্য তোমাকে না আমি এত আমি মানে শ্রদ্ধা করি, যে আমি মনে করি যে শিক্ষাটা সবার একদম 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 অধিকার একদম। এবার আছে। দেখ, আমি যদি 10টা হুম স্টুডেন্ট পড়াই, আমি 11 নম্বর স্টুডেন্টটাকে যদি সত্যি দেখি যে নিডি ফ্যামিলি স্টুডেন্ট, হুম আমাকে এটা কোনোদিনই কেউ বলতে পারবে না যে স্যারের কাছে আমি কোনোদিন কোনো সমস্যা নিয়ে গেছি। এই আগের বছরের হুম ঘটনা, হুম হুম এবছরেরও হুম ঘটনা, একজন ভদ্রলোক এসেছেন অ্যাডমিশনের দিন, বিকেল 4টের সময় এসেছেন হুম ভদ্রলোক, 9টা পর্যন্ত ঠায় বসে। হুম এবার আমি গার্জেনদের সাথে কথা বলছি, হুম অ্যাডমিশনস হচ্ছে, আমি হুম ওনাকে অনেকবার জিজ্ঞাসা করলাম, হুম দাদা কিছু বলবেন বলুন, বলছে না স্যার হুম একটু ফাঁকা হোক আমি কথা বলছি। হুম 9টা পর্যন্ত ওয়েট করলেন উনি আমার হুম অফিসে বসে। হুম যখন সবাই চলে গেল তখন উনি হুম বলছেন যে স্যার আমার খুব ইচ্ছে হুম আপনার এখানে আমার মেয়েকে ভর্তি করাবো, হুম ক্লাস 4-এ পড়ে। হুম কিন্তু আমি স্যার কাঠের মিস্ত্রি, আমি কাঠের কাজ করি, আহ, আমি স্যার আপনার যে মাইনেটা ওটা হয়তো দিতে পারবো না যেটা রয়েছে। হুম আমি বললাম যে আপনার যেটা ঠিক মনে হয় আপনি দেবেন। বলছে না স্যার কত?
বললাম এই কতটা আপনাকে আমি বলবো না, একটা সামান্য পারিশ্রমিক প্রয়োজন হয়, না হলে কোথাও গিয়ে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় বাচ্চার এডুকেশনটা। অনেকের মনে হতে পারে যখন জানবে যে ও হয়তো কনসেশনে পড়ছে বা ইত্যাদি। আপনার যেটা ঠিক মনে হবে, আপনার যদি 100 টাকাও মনে হয় 100 টাকাই দেবেন, আপনার যদি 500 টাকা মনে হয় আপনি 500 টাকা দেবেন, যেটা আপনার সামর্থ্য সেই অনুযায়ী দেবেন। তো উনি খুব আপ্লুত হলেন তখন যে হ্যাঁ স্যার, আমি তাহলে একটা ওই বাচ্চাটা এখন মানে ও 2024 সালের ঘটনা, তো ওই বাচ্চারা এখন পড়ছে, ভালো রেজাল্ট করছে। তো এইগুলো কোথাও গিয়ে দেখ, এটা করতেই হয়, এটা না করার কিছু নেই। আমি 10টা বাচ্চা বলে একটা বাচ্চাকে একটু কনসেশন দিয়ে পড়াতেই পারি, ওটা কোনো বিরাট বড় ডিল নয় এটা সবার ক্ষেত্রে। এবার দেখ, সবাইকে যে আমি বলবো যে দোষ দেবো যে আরো কোচিং সেন্টার খুলছে, দেখ আমাদের যে সিচুয়েশন এই মুহূর্তে, এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, এডুকেটেড যে ছেলে মেয়েরা আমাদের মতো বয়সী বা আমার থেকে জুনিয়র যারা বসে রয়েছে, যারা একটা স্কুলে চাকরি করবে বলে বিএডটা কমপ্লিট করেছে, তারা কোথাও চাকরি পাচ্ছে না। একটা প্রাইভেট স্কুলে চাকরি করতে গেলে কি হয় আমি জানি, জিপ বেরিয়ে আসে। আর তুই যদি যত মানে তোষামত করে না চলতে পারিস একটা ম্যানেজমেন্টকে, তোকে ওইখানে কর্নার করা হবে, একটা টক্সিক এনভায়রনমেন্ট দেওয়া হবে, তুই ওখানে কাজ করতে পারবি না, তোকে দুটো পয়সার জন্য পড়ে থাকতে হবে, তুই গুমড়ে মরবি। কিন্তু এই বিষয়টা থেকে বেরোতে গেলে তো কিছু স্বাবলম্বী হওয়ার জন্য তো এটা ছাড়া উপায় নেই। এবার সবাই কিছু না কিছু ভাবে চেষ্টা করেই যাচ্ছে দেখ ভাই, ইনকাম করার জন্য। এবার এরকম প্রচুর কোচিং সেন্টার রয়েছে, আমি জানি কৃষ্ণনগরের বুকে, যারা যে আমাদের মতো বয়সী বা আমার থেকে সিনিয়র বা আমার থেকে জুনিয়র, যারা এরকম ভাবে কোচিং সেন্টার গুলো খুলছে বাচ্চাদের পড়ানোর জন্য। তবে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে যেরকম তার কনসেপ্ট অনুযায়ী যেরকম ফিস চার্জ করার দরকার সে করুক, যাদের স্যাচুরেট হবে তারা অবশ্যই যাবে সেখানে। কিন্তু আমার একটা খুব ব্যক্তিগত রিকোয়েস্ট, যে বাচ্চাগুলোর এডুকেশনের দিক থেকে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, মানে যেটা প্রাপ্য ওদের সেইটুকু যেন দেওয়া হয়। মানে আমি আমার পাড়াতেও 2-4টে ভাই ছিল, তারা মানে যেটুকু পাড়ায় থাকলে বোঝা যায় যে কম রেজাল্ট করতো, তারা তোমার কাছে ঢোকার পর থেকে তাদের রেজাল্ট ভালো হয়েছে। এই আমাদের প্রথম ব্যাচের হ্যাঁ, আমাদের এমনকি অভিজিৎ। আমাদের বাড়িতে একজন মানে আমাদের 5 বছর আগে ড্রাইভার কাজ করতো, হ্যাঁ তার হ্যাঁ ছিল হ্যাঁ, অত ভালো পড়াশোনা করতো না, মানে তার ছেলের কোনো হয়তো মানে বুঝতে পারতো না হয়তো যেখানে পড়তো গাইডেন্সটা আসলে। একটু কম ছিল। বেসিক্যালি ইংলিশ মিডিয়ামে পড়ানোর মতো এক্সপিরিয়েন্স খুব কম লোকেরই আছে এখনো অবধি কৃষ্ণনগরে। মানে হয়তো যারা ইংলিশ মিডিয়ামে পড়ে অলরেডি, তাদের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় যে আমরা ছোটবেলা থেকে পড়ছি। কিন্তু আজকে যদি কেউ মানে 4 অবধি বাংলা মিডিয়ামে পড়ে একদম 5-এ গিয়ে একদম ইংলিশ মিডিয়ামে একদম ভর্তি হচ্ছে, তাদের একটু একদম। প্রবলেম হয়। কিন্তু এরকমই ও ছিল, কিন্তু তোমার আমরাই সাজেস্ট করেছিলাম যে এখানে পড়ো দাদা, রবীন্দ্রনগর বাড়ি। সে কিন্তু এখন ভালো পড়াশোনা করছে। এটা আমি থ্যাংক ইউ যে আমার তোমাকে সাজেস্ট করেছিলাম, সে এখন ভালো দেখ, থ্যাংক জায়গাতে ইউ এর পড়াশোনা কিছু করছে। নেই, এটা যে কোনো টিচার, যে কোনো শিক্ষক শিক্ষিকার প্রত্যেকের এটা বেসিক দায়িত্ব, যে আমার কাছে যখন একটা স্টুডেন্ট আসছে, এবং এটা আমি বিশ্বাস করি, আমি দেখেছি প্রচুর এরকম দায়িত্ববান যারা টিচাররা রয়েছেন কৃষ্ণনগর বুকে পড়াচ্ছেন, স্টুডেন্ট আসছে মানে যেভাবেই ধর, আমি ধরে নিলাম 2000 টাকা মাইনে চেয়েছেন কেউ, কেউ হয়তো 1000 টাকা দিচ্ছেন, বা কোনো একটা টাকাতে হয়তো তার সাথে সেটেলমেন্ট হয়েছে যে ঠিক আছে এই পারিশ্রমিকের বিনিময়ে আমি আপনার ছেলে বা মেয়েকে পড়াবো। অনেক ক্ষেত্রে যেমন আমি এটাও দেখেছি, খুব টেকেন ফর গ্রান্টেড নিয়ে ব্যাচে ঠিক আছে কম মাইনে দেয় এরকম ভাবে, এটাও যেমন দেখেছি। কিন্তু খুব অল্প মাইনে নিয়ে বাচ্চাটা আমার কাছে এসছে মানে আমার দায়িত্ব, এবং তার ভালো রেজাল্ট বা ভালো রেজাল্ট হচ্ছে ঠিক শেখাটা, ওটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্বটাও পালন করতে আমি বহু মানুষকে দেখেছি, কম ভালো মন্দ মিশিয়েই যেহেতু সোসাইটিটা। তবে সবার কাছেই আবারও একটাই রিকোয়েস্ট, যে খুব আশা নিয়ে বা খুব এক্সপেকটেশন নিয়ে যখন কোনো অভিভাবক যারা জানেন না, এবং সব থেকে সহজ, তুই যেটা কথাটা বললি যে অনেকের কনসেপ্ট নেই, না আমার অনেকের বাবা মারও কনসেপ্ট নেই যে ওইটাই এটা বলছি আমি, হয় কি, একদমই তাই। বিষয় যে এই পড়াশোনাটা কেমন হবে, আমাদের অনেকে খরচা হ্যাঁ ভয় হ্যাঁ পায়। একদমই তাই। এবার হ্যাঁ। আমাদের সময় কি এত কোনো স্কুল ছিল না, দুটো মাত্র স্কুল থাকতো, ছিল, এক্সিস্ট করতো কৃষ্ণনগরের বুকে, এখন প্রচুর স্কুল হয়েছে। প্রচুর school। এবার হয়তো কেউ অ্যাফোর্ড করতে পারছে, সে ইংলিশ মিডিয়ামে দিচ্ছে তার সন্তানকে, কিন্তু সে বাড়িতে ব্যাকআপ দিতে পারছে না, কারণ তারা এসে সারেন্ডার করছেন যে স্যার আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা অতদূর পড়াশোনা করিনি, আমরা জানি না, কিন্তু স্যার আমার ছেলে মেয়েটাকে আমি একটা ঠিকঠাক জায়গায় দেখতে চাই, যে পড়াশোনাটা যাতে ঠিকঠাক করে করে। বেসিক্যালি যে আমাদের আগে যারা বাবা মা ছিলেন সেই টাইমটা তো মানে ইন্ডিয়াতে খুব টালমাটাল পরিস্থিতি ছিল, ঠিক তখন কাজ করতে হয়েছিল একদম একদম। আমাদের কৃষ্ণনগর দুটো স্কুল ছিল, আমি আমার বাবার মুক্তি শুনেছিলাম একদম। যে আমার বাবা তো এখানে থাকতেন না, মানে বাবা বাইরে কাজ করতেন, কিন্তু এখানে মা থাকতো। মা একটা সাটেল পড়াশোনা করেছে, যে ঠিক আছে যেটুকু দরকার করেছে, কিন্তু সেটা ইংলিশ মিডিয়ামে যখন ভর্তির ব্যাপারটা এলো, তখন যে বাবা মাকেও প্রপার ইংলিশ একদম একদম ইন্টারভিউ ছিল, একদম ঠিক কথা। 2000 মোটামুটি 7-8 সালের দিকে ছিল এই বিষয়টা, যে বলা প্রপার ইন্টারভিউ তো, বাচ্চাটাকে প্যারেন্টসদের ইন্টারভিউ হতো। এবার তখন বিষয়টা হচ্ছে আমার বাবা মা যেটুকু পড়াশোনা তিনি করেছেন, হ্যাঁ রাস্তায় চলাফেরার দরকার পড়লে সে যেটুকু করেছে সেটুকুতে হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমাদের পড়ার জন্য সেটা একটু চাপ ছিল, একদম। কিন্তু তাতে আমার কোনো প্রবলেম ছিল না, কেন আমি
নিজে মনে করি যে আমি যেটুকু পড়াশোনা বাংলা মিডিয়াম থেকেও পেয়েছি সেটা খুব একদম ভালো, খুব স্ট্রং। একদম আর একদম মানে আমি কোনো দিক দিয়ে মানে পিছিয়ে নেই, এটা আমি এইটা মনে করি। আমি সমস্ত মানে প্যারেন্টসদের হুম উদ্দেশ্যে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকের এটা হুম সাফোকেশন হয় যে হুম আমি বাংলা মিডিয়ামে পড়ি ও ইংলিশ মিডিয়ামে পড়ে, এরকম হুম কোনো বিষয় নেই। স্কুলটা হুম বোর্ডটা কিচ্ছু ম্যাটার করে না, তুমি হুম যদি হুম ঠিকঠাক করে শেখো, হুম তোমার যদি শেখাটা তোমার যে কারিকুলাম, যারা সিলেবাস বা হুম কারিকুলাম বানান তারা যথেষ্ট বুদ্ধিমান মানুষজন, তারা হুম উপর শ্রেণীতে যারা বসে আছেন, তারা যারা বানান তারা কিছু ভেবেই বানাচ্ছেন। হুম তো তুমি তোমার সিলেবাস তোমার কারিকুলাম সেটা যদি সৎভাবে লয়ালিটির সাথে পুরোটা কভার আপ করো, তাহলে হুম আমার মনে হয় না যে এই স্কুল বোর্ড এগুলো ম্যাটার করে। কারণ একটা সময় পর হুম গিয়ে ক্লাস 12-এর পর গিয়ে একটা বাংলা মিডিয়ামের ছেলেও হুম একটা হুম গ্রাজুয়েশন হুম করতে হুম যাচ্ছে যে জায়গাতে, হুম একটা ইংলিশ মিডিয়াম থেকেও একটা ছেলে একটা মেয়ে সেম জায়গাতে। আমি হুম যেমন গভর্নমেন্ট কলেজে যখন ভর্তি হয়েছি, তখন আমার সাথে হুম ইংলিশ মিডিয়াম বিএমএস একাডেমি হুম বা অন্য কোনো হুম জেলার হুম হচ্ছে ইংলিশ হুম মিডিয়ামের ভালো স্টুডেন্ট, ওরা একসাথেই পড়াশোনা করেছে। হুম হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ কি, ইংলিশটা হুম গ্র্যাজুয়েশন করতে গিয়ে অনেক এরকম হুম টার্মিনোলজি ছিল যেগুলো হুম বুঝতে গিয়ে আমার 6টা মাস টাইম লেগেছে, একটা ডিকশনারি হুম মুখস্থ করতে হুম হয়েছে বসে। হুম আমরা লসাগু গোসাগু পড়েছি হুম ছোটবেলায়, হুম হুম ওদের হুম এইচসেম এলসিএম বলে। হুম আমরা সমাকল হুম হুম সমাকলন পড়েছি, হুম আমরা ওখানে কি শুনছি ইন্টিগ্রেশন। হুম ঠিক আছে, এই জিনিসগুলো ডিফারেন্সিয়েট, ওটা অ্যাডাপ্ট করতে একটু টাইম লাগে, ওই জায়গাটাই শুধু একটা ড্রব্যাক, আর কিচ্ছু না। হুম। আর বেসিক্যালি দাদা আমি তোমাকে আরেকটা লাস্ট কোশ্চেন করছি, সেটা হচ্ছে তোমার কাছে বাংলা মিডিয়ামও পড়ে, ইংলিশ মিডিয়ামও না, পড়ে, বাংলা মিডিয়াম আপাতত পড়ায় বন্ধ আছে নাকি? বাংলা মিডিয়াম অনেকদিন বন্ধ করে দিয়েছে। আপাতত ইংলিশ হ্যাঁ, শুধু মিডিয়াম। ইংলিশ মিডিয়ামে। তো তোমার কাছে ভর্তি হতে গেলে ঠিক মানে আহ, মানে এরকম কি কোনো ব্যাপার আছে, মানে তোমার স্কুলে ভর্তি হতে গেলে কোনো পার্মানেন্ট যে এতটা নাম্বার দরকার, এরকম কিছু ব্যাপার আছে কি? না দেখ, বিষয়টা হচ্ছে আমার কাছে যে ছেলে মেয়েগুলো আসছে বা যে হুম প্যারেন্টসরা আসছে, তারা এই আশা নিয়ে আসছে যে আমার ছেলে হুম মেয়েটা যেটা শিখেছে তার হুম থেকে আর একটু বেটার শিখবে। হুম তাহলে ওই রেজাল্ট দিয়ে যদি আমি জাজ করি, তাহলে তো আমি কাউকে অ্যাডমিশন নিতে পারবো হুম না। আর একটা পেপারের রেসপেক্টে কাউকে জাজ করা, কারোর হুম কগনিটিভ ডেভেলপমেন্টকে, কারোর বুদ্ধিমত্তাকে জাজ করার ক্যাপাসিটি আমার তো অ্যাটলিস্ট নেই। হুম মানে ঈশ্বর এই ক্ষমতাটা আমার বিশ্বাস কাউকেই হুম দেননি, যে একটা পেপারের রেসপেক্টে একটা বাচ্চাকে বা একটা হুম ছেলে বা একটা মেয়েকে বা একটা স্টুডেন্টকে জাজ করা যায়। হুম একটা স্টুডেন্ট, আমি বহু এরকম এক্সাম্পল দেখেছি আমার নিজের লাইফে, দেখেছি যে হুম মেয়েটা বা যে ছেলেটা, আগের আগের বছরের ঘটনা, হুম একটা স্টুডেন্ট আমার কাছে সেপ্টেম্বর মাসে ভর্তি হলো, কেভিতে পড়তো। ও সায়েন্সে পেয়েছিল 0, হুম ম্যাথসে পেয়েছিল 1, হুম সেপ্টেম্বর মাসের PT2-তে। হুম সেই ছেলেটা মাধ্যমিক অগস্ট সেপ্টেম্বর অক্টোবর হুম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 6 মাস হুম পড়েছিল। হুম 6 মাস পড়লো, পড়ে এখান থেকে কিন্তু 83% নাম্বার নিয়ে বেরোলো। ম্যাথসে পেয়েছিল 83%। এই ম্যাথসে পেয়েছিল 79, হুম আর সায়েন্সে পেয়েছিল 77। মানে তার অনেকটা জীবনটা তাহলে অনেকটা এবার স্মুথ এটাই হলো। হচ্ছে বিষয়, দেখ আমি নিজেও ম্যাথসে হুম বিরাট কিছু ছিলাম না। হুম আমি কোনোদিন ভাবিনি আমি ম্যাথস নিয়ে অনার্স করবো, আমার হুম ফেভারিট সাবজেক্ট ছিল ইংলিশ। হুম তারপরে যদি সাবজেক্ট বলিস, কেমিস্ট্রি ভালো লাগতো আমার। হুম ম্যাথস আমার কোনোদিনই ছিল না। ম্যাথস আমি হুম নাইনেও হুম কত 47 না 48 পেয়েছিলাম ক্লাস হুম 9-এ। হুম হুম আমি ক্লাস 10-এ পড়াকালীন একজন আমার মামা হন সম্পর্কে, ওই ভদ্রলোকের সান্নিধ্য পেয়েছিলাম। ক্লাস 11-12-এ পড়াকালীন আমার আরেকজন ভীষণ 11-12-এ না, 11-এ নয়, 12-এ গিয়ে সুমনদা বলে হাতারপাড়াতে থাকেন, হুম এই মানুষ দুটোর সান্নিধ্য পেয়ে মানে ম্যাথামেটিক্সটাকে ওইভাবে কাঁধে হাত দিয়ে বোঝানো যায় যে কি বুঝতে পারিস না, আয় ভাই বোঝ। এই যে কনসেপ্টটা পড়ানোর, যে এই আত্মীয়তাটা, এইটা আমাকে খুব হিট করেছিল, এবং ওইখান থেকে যে জিনিসটা আমি শিখেছিলাম সেটা হুম আমি কোনোদিন ভুলিনি, ওটা আমি কোনোদিন ভুলবো না। তো ওই জিনিসগুলো কোথাও আমার, এই যে আমি এতদূর জার্নিতে আসতে পেরেছি আমার টিচিং প্রফেশনে, ওই জিনিসগুলো ওই মানুষগুলো কোথাও হেল্প করেছে আমাকে। যে হুম ওইভাবে দেখ, পড়ানোটাও এটা একটা আর্ট। প্রচুর নাম্বার পেয়ে আমি খুব খারাপ টিচার দেখেছি, হুম যার প্রচুর প্রচুর নাম্বার, গ্রাজুয়েশন, হায়ার সেকেন্ডারি, মাস্টার্সে কাঁড়ি কাঁড়ি নাম্বার, কিন্তু খুব হুম বাজে, সে বাজে ইন দ্য সেন্স, ওইভাবে মানে বলছি তাদের না, ডোন্ট টিচিং টেক ইট। সেন্সটা কম। হ্যাঁ, টিচিং সেন্স না, মানে লাইক তাদের ওয়ে অফ টিচিংটা হুম সবার জন্য নয়। হুম মানে আমি হয়তো একটু ব্যাক বেঞ্চার, আমি হয়তো একটু কম বুঝি, তো আমি হয়তো সেটা নিতে পারছি না, হুম আমার ক্ষেত্রে ওনার বোঝানোটা একটু টাফ মনে হচ্ছে। হুম আমার কথা হচ্ছে বোঝানোটা, টিচিং প্রফেশনটা এটা একটা আর্টের মতো। হুম যেমন আমি স্টেজে উঠে গান গাই, ওটাও যেমন একটা আর্ট, হুম টিচিং প্রফেশনটা ওই বোর্ডের হুম সামনে দাঁড়ানোটা ওটা এটা আর্ট। এবং সেটাকে সাস্টেন করে ধরে রাখা, হুম যারা ধরে রাখতে পেরেছেন বা ধরে হুম রাখছেন, তারা অনবদ্য, সহজ কথায়। হুম এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার পড়ানোটা একটা ফার্স্ট বেঞ্চার যেভাবে বুঝতে পারবে, অ্যাট দ্য সেম ফ্রিকোয়েন্সি একটা হুম লাস্ট বেঞ্চারও হুম সেম ভাবে বুঝতে পারবে, এটা যদি না হয়, হুম দেয়ার ইজ এ ফল্ট ইন ইউ। তাহলে কিছু সমস্যা আছে, বুঝতে হ্যাঁ হবে, এবং সত্যি। নিজের ওপর কাজ করতে হবে। হ্যাঁ, বেসিক্যালি তুমি এত বছর ধরে এটা চালিয়ে যাচ্ছ, এটাই তো মানে আমি মানে তোমায় কংগ্রেচুলেশন জানাচ্ছি যে তুমি একটা স্কুল থ্যাংক ক্রিয়েট ইউ। করেছো। হ্যাঁ, হ্যাঁ। এবার একটা লাস্ট দাদা একটুখানি আরেকটু পার্সোনাল যাচ্ছি, সেটা হুম, হচ্ছে হুম। ইডু হাব কি তোমার নিজের মানে পুরোপুরি নিজের তৈরি করা কোনো ব্র্যান্ড নাকি হ্যাঁ, তুমি? এডু হুম হাব নামটা অ্যাকচুয়ালি আমার বাবার দেওয়া। আচ্ছা। সেন্টারটা খোলার আগে নানা রকম নাম, হুম আমি তো উল্টো পাল্টা নানা রকম নাম হুম টাম ভেবেছিলাম, হুম বড় সড়ো ইত্যাদি ইত্যাদি। তো হুম বাবার কাছে গেলাম, বাবা বলল যে এরকম
মানে কি নাম দেওয়া যায় হুম, বলো? হুম, বলছে তুই এডু হাব লাগ। এডু হাব ইন দ্য সেন্স হুম। এডুকেশন হাব, ওটাকে শর্টে এডু হাব এডু হাব, বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাব বলতে কেন্দ্র বোঝানো হয়, হুম, সেন্টার অফ অল। হবে, এবার এটা অ্যাকচুয়ালি সময়ের সাথে হোক, যে হুম, কারণে হোক হয়ে গেছে। আমার এখানে যদি কোনো স্টুডেন্ট আসে হুম, যে হয়তো ফেল করেছে, হুম, যে হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছে, হুম, যে হয়তো পড়াশোনা করছে, হুম, প্যাকেজটা এমন ভাবে গোটা মানে কভার হুম, করা রয়েছে, কেউ হুম। এখান থেকে খালি হাতে ফিরবে না। বাহ! আর দাদা আরেকটা সেটা হচ্ছে যে তুমি এই যে কোর্স গুলো করাও, হুম হুম তোমার মনে হয় যে মানে তোমার আমার মনেই হয়েছে যে তুমি তোমার মতো মানুষ অবশ্যই যে হুম তোমার কাছে খেলাধুলাটা অতটাই ইম্পর্টেন্ট হুম যতটা হুম 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 পড়াশোনাটা। হুম মানে লিডার। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও একদম একদম এই জন্য একদম। তোমার এতগুলো কোর্স না, হয়। আমি দেখ হুম, এই কথাটা বলবো, আমার হুম, স্টুডেন্টরা শুনলে আমাকে বলবে হুম, দোগলা লোক। কেন বলছি, দেখ হুম, বিকেল বেলায় খেলার টাইমটা আমি এনগেজ করে রেখে দিয়েছি, হ্যাঁ, ওদের বিকেল বেলার খেলার টাইমটা নেই হ্যাঁ, হ্যাঁ, ওদের লাইফে। হ্যাঁ, এবার কিছু করানো নেই আমাদের, ওদের হুম, স্কুলের টাইমটা অ্যাকচুয়ালি এরকম, আমরা হুম, যেমন পড়তাম কি 10:30 থেকে 4টে অব্দি হ্যাঁ, স্কুল হতো, হ্যাঁ, তাহলে সকালের হ্যাঁ, সময়টা তো আমি স্কুল, পড়িয়ে দিতে পারতাম, হ্যাঁ, ভোরবেলা তো একটা হ্যাঁ, ব্যাচে হ্যাঁ, রাখতে হ্যাঁ, পারতাম। হ্যাঁ, 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 কিন্তু ওদের স্কুলের টাইম হচ্ছে ধর হ্যাঁ, 8টা, হুম, কারো 7:30টায় বেরোতে হয় বাড়ি থেকে, কারোর হয়তো 9টা থেকে হুম, স্কুল। হুম, হুম, সকালের ব্যাচটা কোনোভাবেই আমাদের কাছে ইমপ্লিমেন্ট করা পসিবল হ্যাঁ, নয়। হ্যাঁ, এবার থাকলেও শুধু পড়ে বিকেল। এবার বিকেলে দুটো ব্যাচ পড়াতে গেলেও হুম, আমাকে তো অ্যাটলিস্ট দেড় ঘন্টা হ্যাঁ, দেড় ঘন্টা হ্যাঁ, হলেও হ্যাঁ, 3 ঘন্টা টাইম দিতে হচ্ছে মিনিমাম হুম, বলছি। হুম, তাহলে আমি তো আর যে দূরের বাচ্চাগুলো আছে ওদেরকে আমি 7টা থেকে 11টা অব্দি পড়াতে পারি না, 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 সেটা তো পসিবল না, নয়। বা 7টা থেকে 10টা হ্যাঁ, হ্যাঁ, অব্দি অনেক পড়াতে দূর পারি না। দূর থেকে তোমার দূর ছেলে দূর মেয়ে, থেকে কিন্তু স্টুডেন্ট তোমার আসে। একটা কোর্স হয় হ্যাঁ, সেটা। স্পোর্টস হয়। না আমি ওই যেটা বলছিলি হুম, স্পোর্টস এর বিষয়টা, এবার ওই খেলাধুলার পার্টটা তো ধর হুম, আমাদের ওদের জীবন থেকে বন্ধ হয়ে গেছে। এবার আমার কোথাও গিয়ে মনে হয় যে এই ছেলে মেয়েগুলোর একটু এন্টারটেনমেন্ট দরকার। হুম। মানে সব সময় এবার আমাকে দেখ জমের মতো ভয় পায়, ভালোবাসে। আমি তো দেখেছি, হ্যাঁ, ধোলাইও আমরাই ভয় খায় পেতাম প্রচন্ড। ছোটবেলা জমের মতো। প্রচন্ড ধোলাই টোলাইও খায় একটু, হ্যাঁ, ও জানে যেগুলো পড়ে আর কি। হ্যাঁ, তো ওদের ওই একটু দেখ, হুম, সব ক্ষেত্রে আমরা যেমন বড় হুম, হয়েছি, টিচারদের সাথে সব সময় একটু স্যার আসছে হুম, একটু ভয় লাগছে এরকম বিষয়টা, বা স্যারের হুম, একটা অরা নিয়ে স্যার হুম, যাচ্ছে সব হুম, সময়, হুম, হুম। কোথাও গিয়ে ওই জিনিসটা একটু ব্রেক করতে হয়। আচ্ছা, আর যেদিন স্পোর্টস হুম, হয় সেদিন কিন্তু বন্ধুর মতোই ওরা, হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্ট ভার্সেস টিচার ম্যাচ হুম, হচ্ছে, হুম, হুম, স্যারের সাথে দৌড়াচ্ছে স্টুডেন্টরা, এ তো এই ফ্রিকোয়েন্সি গুলো হুম, দরকার। হুম, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভীষণ ইম্পর্টেন্ট। হুম, কিন্তু এখন ছেলে মেয়েগুলো এমন একটা র্যাট রেসের মধ্যে রয়েছে, সেখানে গিয়ে কোথাও কোথাও গিয়ে করে উঠতে হুম, পারছে না। তো সপ্তাহে একটা দিন ছুটি দিতে পেরেছি, এছাড়া আমার পক্ষে আর বিশেষ কিছু করার নেই। হুম, তবুও আমি বলবো যে যেটুকু সময় ওরা স্কুলে পায় সেই সময়টা যেন ফাটিয়ে হুম, মজা করে ওরা, হুম, মানে একদম স্কুলটাকে স্কুলের মতো করে যেন হুম, দেখে, বা হুম, সেই সময়টাকে ইউটিলাইজ করে, কারণ এই সময়টা আর ফিরে আসবে না। হুম। কেন বলা হতো স্কুল লাইফটা চলে গেলে তোরা মনে করবি ফিরে আসবে না, কলেজ লাইফ কিন্তু মনে পড়ে না, না, মনে শুধু আমার পড়ে কিন্তু স্কুল আমারও স্কুল লাইফটা। লাইফটাই মনে পড়ে। দারুণ, ওইটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড লাইফের, মানে ওই অনেকগুলো হুম, ফেজ কমপ্লিট করে আসার পর ওর থেকে ইনোসেন্ট ফেজ আর নেই। হুম, আমরা তারপর অনেক চালাক হতে শিখেছি। হুম, স্কুল লাইফ পেরিয়ে যাওয়ার পর আমরা চালাক হতে শিখেছি, হুম, আমরা মানুষকে ঠকাতে শিখেছি, অনেক কিছু করতে শিখেছি, যেটা স্কুল লাইফে কিন্তু না, শিখিনি সেগুলো আমরা। হুম, তো স্কুল লাইফটা ওয়াজ দ্য গোল্ডেন এরা, হুম। প্রত্যেকের জীবনে ওটা একটা গোল্ডেন এরা আমার মনে হয়। সব কথা হলো, এবার লাস্ট কথা সেটা হচ্ছে বাবা মার অবদান তুমি বললে, হুম হুম তোমার ওয়াইফের অবদান কি আছে? একটু পার্সোনাল কোশ্চেন, যে বৌদির, আমার তো বৌদি হয়, হ্যাঁ আমার হ্যাঁ, মানে তোমার ওয়াইফের ম্যামের, ও মানে তিনিও পড়ান, একদম ঠিক একদম। আছে, মানে তার ও মানে অবদান তোমার জীবনে একটু যদি বলো। দেখ, এইটা তো বলে বোঝানো তো হুম, মানে কঠিন প্রশ্ন যদিও। আচ্ছা আমি জানি, আমি একটু মানে মানে একটু মজা করে অবদান তোমাকে বলতে দেখ, বললাম। অবদান বলাটা, হুম, অবদান তো বটেই হুম, অবশ্যই। শি ওয়াজ ট্রিমেন্ডাসলি সাপোর্টিভ হুম, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বলছি। আর সব থেকে একটা দারুণ জিনিস হচ্ছে, আমি ধর কোনো কিছু নিয়ে একটা হুম, টেনশন করছি, বা কোথাও গিয়ে আমার একটুখানি ফ্রাস্ট্রেটেড লাগছে, হুম, হুম, ও সেই জিনিসটাকে খুব ভালো মানে ডাইলিউট করতে পারে। কিভাবে? হুম, যে তোমার ক্লাসেস নিয়ে চাপ হচ্ছে, আমাকে এতগুলো ক্লাসেস দিয়ে দাও, নো ইস্যু, আই উইল বি টেকিং কেয়ার অফ দ্য ক্লাসেস। হুম, আমি এইটা নিয়ে নিচ্ছি, তুমি ক্লাসেস অফ করো, তোমাকে ম্যানেজমেন্ট দেখতে হবে। এবার ও এমন একটা জায়গা এখন সেন্টারে হয়ে গেছে তনুশ্রী, সেটা হচ্ছে যে আমার থেকে বেশি যদি ডিমান্ড যদি থাকে, সেটা হচ্ছে ম্যামের। হ্যাঁ আমি এটা এটা দেখেছি, এটা কিন্তু এটা ম্যামের আমি ডিমান্ড বেশি, দেখেছি কারণ আমি। আমি আস্তে হুম, আস্তে পড়ানো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, কারণ কিছু প্ল্যানিং আছে হুম, 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 পরবর্তী হুম, ক্ষেত্রে হুম, গিয়ে। হুম, হুম, সেটা হচ্ছে যে ওই আমাদের কিছু হুম, হুম। ব্রাঞ্চেস এটা খোলার জিজ্ঞাসা রয়েছে। করতাম যে তোমার পরবর্তী প্ল্যানটা হ্যাঁ কি, হ্যাঁ, এটাও ওইটাই পরের বলছি। প্রশ্ন ছিল। তা আমি একেবারেই বলে দিই। হুম, তো ওই কিছু ব্রাঞ্চেস খোলার প্ল্যানিং রয়েছে, মানে কংগ্রাচুলেশন দাদা, আর তুমি পারবে। দুটো তিনটে জায়গাতে, দুটো জায়গাতে মোটামুটি হুম, কথা হয়েছে। হুম। তো আমি এখনো রিভিল করছি না, 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 যখন হবে তখন যখন তো হবে তখন জানাতেই পারবো একদম। সারপ্রাইজ ওটা আর একদম। আরেকটা হচ্ছে যে আমরা 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে, সামনের বছর খুলছে হুম, অফলাইন কোচিং সেন্টার, ব্রাঞ্চেস খুলছে কিছু হুম, জায়গাতে যেখানে কোনো হুম, কোচিং সেন্টার নেই, এটুকু হুম, ফর হুম, শিওর। হুম, আর আমরা এটাকে আরেকটু হুম। এলংগেট করার জন্য, একটু আচ্ছা, ভাস্ট করার জন্য আমরা এটাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে যাবো এডু বাহ হাবকে। বাহ বাহ বাহ, আর এটা খুব একটা ভালো টিম করবে। রাখা হবে, হ্যাঁ, আমরা অনলাইন প্ল্যাটফর্মটা আমাদের মতো করে করবো, হুম, একটা অ্যাপ থাকবে। আর যারা যে হুম, বাচ্চাগুলো হুম, আসতে পারছে না, হুম, বা হুম, হয়তো স্কুলে পড়ছে, হুম, বা হয়তো সিবিএসসি হুম, হুম, সিলেবাসটা, হুম, দেখ সিবিএসসি সিলেবাসটা এমন একটা সিলেবাস যেটা যে কোনো ইউপিএসসির এক্সাম বল,
যে কোনো কম্পিটিটিভ এক্সাম বল, তার জন্য সবার আগে বলে যে ইউ হ্যাভ টু কভার দ্য সিবিএসই সিলেবাস। এবার ধর কেউ একটা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছে, বা কোনো একটা গ্রামের কোনো একটা প্রত্যন্ত অঞ্চলের কোনো একটা স্টুডেন্ট, ও হয়তো ওখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে, হয়তো পড়ছে, বাট প্রপার গাইডেন্স পাচ্ছে না। আমি চাইছি সেই বাচ্চাগুলো যেন ফ্রি অফ কস্ট আমার ক্লাসেসগুলো পায়। সেই ক্লাসেসগুলো মানে আমি তো এখানে লেকচার দিচ্ছি, আমার তো হাতে গোনা হয়তো 24টা-20টা স্টুডেন্টের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকছে। তো আমি যদি একটা ওপেন ফোরামে সেটা দিই, তাতে যদি দুটো বাচ্চারও যদি হেল্প হয়, আমার মনে হয় সেটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ হবে। কারণ আমি শুধু একা না, আমার যে টিমের যারা আরো রয়েছেন যথেষ্ট কোয়ালিফাইড তারা, এবং তারা অনেক বেশি স্টুডেন্টকে আরো বেশি এনহ্যান্স করতে পারেন এডুকেশন পারপাসে, বা তাদের এডুকেটেড করার জন্য বলতে পারিস। তো সেই জায়গাটা থেকে একটা প্ল্যানিং রয়েছে, এবার দেখা যাক কি এক্সিকিউট কবে হয়, কি করা যায়। একটা লাস্ট আরেকটা পার্সোনাল, মানে দাদা হয়, এটা ভাই হয়ে দাদাকে কোশ্চেন, যে দাদা তোমার জীবনে এমন কোনো মানে টাইম এসেছিল যে তোমার মনে হচ্ছিল যে না এবার হয়তো আমি পারছি না, আর কি মোটিভেশন ছিল সেটা থেকে বেরিয়ে আসা, কারণ তুমি আলটিমেটলি সেখান থেকে বেরিয়েছো বলে আজকে এই জায়গাতে তুমি আমার দাদা, আমি তোমার ভাই, এটা একদম পার্সোনালি কোশ্চেন, আমি জানতে চাই, হয়তো অনেক দর্শকও জানতে চাই, যে তুমি এত হচ্ছে মানে কোনোদিনও মনে হয়েছে যে এরকম যে মানে আর হচ্ছে না, পারবো না, দেন তুমি সেখান থেকে বুঝে গেছিলে যে আর হচ্ছে না কিছু একটা, কোনোটা, সেটা ব্যান্ড হতে পারে, সেটা তোমার পার্সোনাল অন্য কোনো লাইফ হতে পারে, মানে এখনকার ছেলে পেলে, মানে তুমি হয়তো তোমার জীবনটা তুমি অনেকটা স্কেল টেনেছো, যে কখনো হয়তো মনে হচ্ছে না আর পাচ্ছি না, এবার আমি একটা ভুল স্টেপ নেব, সেখান থেকে যদি কোনোদিনের কোনো যদি ইনসিডেন্ট তোমার থাকে, যে আজকালকার ছেলে পেলে, আজকের জেনারেশন তুমি জানোই কতটা মানে চলে গেছে এইসবের দিকে, যে সেখান থেকে তুমি কিভাবে বেরিয়েছিলে, দেন যদি সেরকম কোনো কিছু ইনসিডেন্ট থাকে যদি একটু শেয়ার করো। দেখ, আপস এন্ড ডাউনস থাকে না বা নেই, কারোর লাইফে নেই সেটা নয়, আমার লাইফে ছিল, আমি কারোর থেকে ব্যতীত নই। এটা যেমন ডাউনফল যেমন ছিল, অ্যাট দ্য সেম টাইম সেইখান থেকে আমি বেরিয়ে আসতেও নিজেকে দেখেছি, আমি নিজেকেই সেই জায়গা থেকে বলছি। কোনোদিনও ডিপ্রেসড মনে হয়নি সেটা নয়, ডিপ্রেসড মনে হয়েছে, কিন্তু তখন একটা জিনিস আমার খুব, এটা আবার এখনো হয়, ডাউনফল যে এখনো হয় না সেটা না, স্টুডেন্ট কেটে বা চলে গেলে সেক্ষেত্রে বেশ কিছু থটস আসে যে এই জায়গাগুলো, এবার ওই জায়গা থেকে একটা ভীষণ অদ্ভুতভাবে একটা সাইকোলজি কাজ করে আমার, সেটা হচ্ছে দেখা গেল আমি অ্যাট এ টাইম হয়তো 4টে স্টুডেন্ট সেন্টার ছেড়ে দিয়েছে, আমি খুব বদার্ড হয়ে যাই, বদার্ড হয়ে গিয়ে আমাকে তখন এত প্রোঅ্যাক্টিভলি কিছু হয়তো আমি একটা স্কিম নিয়ে আসলাম, বা আমি হয়তো কিছু আলাদা করে কিছু স্ট্র্যাটেজি নিলাম, যেটাতে হয়তো আবার 20টা স্টুডেন্ট অ্যাডমিশন হলো সেটা রেসপেক্টে। তো তখন আমি বসে থাকি না, ওই ধর যখন এরকম সিচুয়েশন আসে তখন আমি কখনোই বসে থাকি না, মানে এই বয়সে এসে মোটিভেট হওয়ার কিছু নেই, আই এম অলরেডি মোটিভেটেড। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ওই ডিপ্রেশনের বিষয়টাকে আমি বিশেষ প্রাধান্য দিই না, শুধু একটা জিনিস মনে হয় আমার থেকে অনেক মানুষ খারাপ আছে, আমার থেকে আরো কঠিন কঠিন সিনারিওতে, আমার থেকে আমি যেটুকু সিনারিওর মধ্যে রয়েছি, যে কোনো হতে পারে, ডাউনফল হতে পারে, আমার চোখের সামনে দেখা প্রচুর মানুষ এরকম লাখ লাখ টাকা ইনভেস্ট করে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, সে মানে সে 62 লাখ টাকা 64 লাখ টাকা প্রচুর টাকা এরকম তারা ইনভেস্ট করেছে, কোনো রিটার্ন পায়নি, বাড়িতে বসে গেছে, এরকম প্রচুর ক্ষেত্র দেখেছি। তো তাদের মানে তোর ড্রব্যাকটার থেকে আমার যে সাডেন একটা ডাউনফল সেটা তো বড় নয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওই লোকগুলো যদি সাস্টেন করতে পারে, ওই লোকগুলো যদি যুদ্ধে আবার মানে ঘুরে তাকাতে পারে, আমি কি, আমি তো এইটুকু একটা ছোট্ট জিনিস নিয়ে ডিল করছি। তো এটা সবারই আমার মনে হয় মনে হওয়াটা দরকার, কারণ যে কোনো বয়সে যে কখনো হেরে যেতে, একদম, কারণ আমার মনে হয় যে লাইফটা আমরা পেয়েছি এর থেকে ব্লেসিং কিছু হতে পারে না। মানুষ হিসেবে জন্ম নিয়ে ধর তুই একটা স্বাভাবিক নিজের একটা বুদ্ধিমত্তা নিয়ে, নিজের একটা সত্তা নিয়ে তুই এক্সিস্ট করছিস পৃথিবীর বুকে, এর থেকে বড় উপহার তো কিছু হতে পারে না তোর কাছে। তুই সুস্থ স্বাভাবিক ভাবে একটা লাইফ লিড করছিস, এরকম প্রচুর মানুষ আছে যারা নানা রকম শারীরিক অক্ষমতার সাথে তারা সাস্টেন করে যাচ্ছে। তুই তো ব্লেসড, আমি সেই জায়গাটা থেকে অনেক বেশি আশীর্বাদ ধন্য, ঈশ্বরের বল, মা বাবার বল, যে কোনো জায়গায় যা কিছুরই বল। তো তারা যদি সাস্টেন করে যেতে পারে, তারা যদি যুদ্ধে জয় করতে পারে, আমাদের তো এই সমস্ত ভাবাই উচিত না যে কোনো জায়গা থেকে। ঠিক। দাদা, আজকের শেষ কোশ্চেন, আর তোমাকে মানে সময় নেবো না, তোমার অনেকখানি সময় নিয়েছি, ব্যস্ত মানুষ তুমি। আজকে শেষ কোশ্চেন, যে আসছে জেনারেশনকে তুমি সবকিছু নিয়ে একটা কিছু মানে তারা যাতে স্টেবিলিটি থাকে, বা তুমি একটা মেসেজ বলে না, যে একটা তোমার যেটা মনে হচ্ছে আশেপাশে কোনো একটা জিনিস হয়তো ভুল করছে তারা, বা কিছু একটা তাদের মধ্যে সমস্যা চলছে, সেরকম যদি তুমি একটা কিছু মানে তোমার নজরিয়া, তোমার পয়েন্ট অফ ভিউ দিয়ে তুমি কোনো যদি উপদেশ বা তুমি যদি কোনো কিছু বলতে চাও, তো সেটা যদি কিছু বলো, আমাদের দর্শকরা তারা অবশ্যই দেখতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে একটা জিনিস বলার আমার, যারা স্কুল লেভেলে পড়াশোনা করছে তারা পড়াশোনাটা মন দিয়ে করুক, এছাড়া তাদের কোনো করণীয় কিচ্ছু নেই। হ্যাঁ, তার সাথে কিছু এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস, কেউ ক্রিকেট শিখতে যায়, কেউ গান শিখতে যায়, কেউ ড্রয়িং করে, কেউ হয়তো ফুটবল খেলতে যায়। তো পড়াশোনার সাথে সাথে তাদের যে প্যাশনটা রয়েছে সেটা যেন খুব
মাইনরলি ফলো করে। হুম। মানে কোনো কিছুর জন্য এখনকার বাবা মাদের একটা খুব ভালো গুণ এটাই বলছি আমি, বলছিলাম। না তারা কিন্তু এটাতে দারুণ হ্যাঁ, সাপোর্ট হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ। এবং তারা চান ছেলে মেয়েকে অন্যরকম একটা হুম, প্ল্যাটফর্মে দেখতে, হুম, শুধু হুম, এডুকেশন নিয়েই কিন্তু পড়ে থাকছে না। এটা খুব একটা ভালো দিক আমি বলবো। এবার যে ছেলে মেয়ের যেদিকে ন্যাক রয়েছে, হুম, হুম, যে খুব ভালো ড্রয়িং মানে আঁকতে পারে, হুম, 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 আমি বলবো গার্জেনদের মানে তাদের এইভাবে যেন একটুখানি তোর কি বলবো গাইড করা হয়, হুম, যাতে তারা পড়াশোনার সাথে হুম, সাথে তাদের ওই চর্চাটা, আঁকার চর্চাটা, মানে হুম, হুম, আর্টিস্টিক যে হুম, তাদের হুম, ক্যারেক্টারিস্টিক্সটা, সেটাকে নার্চার করতে পারে, হুম, সেটাকে তারা যেন যত্ন করতে পারে। ইন একদম। ফিউচার গিয়ে কে কোথায় এস্টাবলিশড হবে হুম, সেটা কেউ বলতে পারে না। হ্যাঁ, আজ থেকে 10 বছর পর গিয়ে চাকরি বলে কোনো কনসেপ্ট থাকবে কিনা আমরা হুম, জানি না। টোটালটা যেটা আমার ব্যক্তিগত বিশ্বাস এটা হবে, হুম, সেটা হচ্ছে পুরোপুরি হুম, স্কিল বেসড হুম, আর্নিং হবে। হুম, মানুষ যেটা ইনকাম করবে তার স্কিলের উপর আর্নিং হুম, করবে। যার যেটাতে স্কিল আছে হুম, সেটাকে যদি মানুষ এখন হেলায় ফেলে দেয়, হুম, যে আমি পড়াশোনা করতে চাইছি, বাবা মা হুম, চাইছে আমি শুধু পড়াশোনার মধ্যে থাকি, হুম, শুধু পড়াশোনা করে আমার মনে হয় না যে হুম, শুধু পড়াশোনা করে কিছু হবে। তার সাথে আরো অনেক বাইরের জগৎ আছে, সেগুলো দেখার মানে রয়েছে। পড়াশোনাটাতে হেল্প করবে সব সময়ের পড়াশোনাটা জন্য যে পড়াশোনাটা তো দেখ, ওটা হ্যাঁ, বেসিক পার্ট, ওটা হ্যাঁ, রাখতেই হবে। কারণ শুধু পড়াশোনাটা না শিখলে যে তুই আমি কথা বলছি, হুম, আমরা যে ধর যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের মতামত জানাতে পারছি, হুম, তার জন্য তো আমাকে একটা ডেপথে থাকতে হ্যাঁ, হবে, আমাকে তো জ্ঞান রাখতে হবে সেই জিনিসটার। আমি যদি হুম, জাস্ট হাওয়ায় তীর মারার মতো আমাকে বললো চাঁদ হুম, ওদিকে উঠেছে, তো আমি যদি ওর কথাতেই চাঁদ ওদিকে উঠেছে বলি, তাহলে তো বিপদ। সবাই হুম, যদি এরকম ভাবে চোখে একটা হুম, পট্টি হুম, পরে চলতে থাকে। হুম, কিন্তু ওই নিজের কোয়েশ্চেনিং এবিলিটির জন্য পড়াশোনাটা খুব দরকার, হুম, নিজেকে এস্টাবলিশ করার জন্য পড়াশোনাটা দরকার। ওটা সবকিছুকে একটা সার্কেল করে রয়েছে। তুমি যাই করো, তুমি ক্রিকেটার হও, হুম, তুমি ফুটবলার হও, যাই করো না কেন, হুম, এডুকেশন ইজ ম্যান্ডেটরি। হুম, এডুকেশন শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, তোমাকে অনেক কিছু হুম, শেখাচ্ছে, যেটা তোমার একটা সামাজিক জীব হয়ে থাকার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট। আশেপাশের বন্ধুদের সাথে হুম, কিভাবে উঠবে চলবে বসবে সেটাও যেমন খুব ইম্পর্টেন্ট, হুম, এগুলো শেখা। হুম, তো স্টুডেন্টদের ক্ষেত্রে আমার একটাই কথা, এডুকেশন যেমন হুম, চলছে চলবে, তার সাথে যদি কারোর মনে হয় যে আমি হুম, একটা প্রফেশনাল কোর্স করব, হুম, করে আমি কিছু, কেউ পিএইচডি, কেউ বিফার্মা হুম, করলো, কেউ হয়তো হোটেল হুম, ম্যানেজমেন্ট নিয়ে পড়লো, কেউ হুম, আইটি সেক্টরে হুম, যাওয়ার জন্য হয়তো বিসিএ করলো বা হুম, এমবিএ করলো, কেউ হুম, বিজনেস স্টাডিজ করলো, হুম, করতেই পারে। যার যেদিকে ন্যাক, আমি হুম, বলবো কোনো কথা না ভেবে, আমি হুম, এরকমও দেখেছি গার্জেনদের এরকম ইমেন্স প্রেশারের জন্য হুম, ছেলেমেয়েরা এসে কান্নাকাটি হুম, করছে, স্যার আমার সায়েন্স নেওয়ার ইচ্ছেই ছিল না, আমার হুম, আর্টস নিয়ে খুব ভালো লাগে, আমি হুম, কিন্তু হয়েছি। তো গার্জেনদের কাছে আমার এটা বিনীত অনুরোধ যে আপনারা প্রেশারাইজ করবেন না, ওদেরকে একটুখানি বুঝতে দিন। হুম, আমরা যেভাবে বড় হয়েছি, হুম, আমাদের থেকে, আমাদের সময়কার স্টুডেন্টদের থেকে, ছেলে মেয়েদের থেকে ওদের ম্যাচুরিটি অনেক বেশি। হুম, এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের, ওরা ভালো ঠিকটা খুব ভালো হুম, বোঝে। তো ওদেরকে একটুখানি ছেড়ে বিশ্বাস করে দেখুন যে ওরা খুব খারাপ হুম, ডিসিশন নেবে না। কারণ আমরা অ্যাজ এ ফাদার, আমি যদি কোনো একটা জিনিস আমার বাচ্চার উপর চাপিয়ে হুম, দিই, সেটা যদি ভুল প্রমাণিত হয়, তো নিজেকে ক্ষমা করার জায়গা নেই। তার থেকে বেটার ও যেটা ভাবছে হুম, সেটা নিয়ে ও যদি অ্যাটেম্প্ট নিতে চায়, সেটা নিক। হুম, সেটার সাকসেস রেট 90%। হুম, আর যদি না হয়, বাবা মা হিসাবে তো আমরা রয়েছি ব্যাকআপ হুম, দেওয়ার জন্য, হুম, তখন দেখা যাবে। যাতে একদম। ও পরবর্তী ক্ষেত্রে এটা কখনো হুম, না বলতে পারে হুম। যে তোমার জন্য আমার এটা মানে হয়নি। আমার বাবা যেমন আমাকে পড়াশোনা তো করতে বলেই ছিল, যে বাবার কথা ছিল যে পড়াশোনাটা করে তুমি যা খুশি করো। একদম। আমি যেমন আমার 12 এর বোর্ডস দিয়েছি, দেন কলেজে ভর্তি হওয়ার পর আমি ফটোগ্রাফিতে বললাম যে বাবা আমার এরম একটা ফটোগ্রাফি হুম করার হুম ইচ্ছা আছে। দেন আমার দিদি বললো যে না ও খুব মানে ফোনে ছবি হুম তুলতো, হুম তখন ফোনে মানে আমি আমার লাইফটা একটু তোমাকে হুম বলি হুম যে হুম। ফোনে ছবি তুলতাম, কিন্তু পড়াশোনাটা কোনো ছাড়িনি। সেখান থেকে আমি আর্নিং হয়েছে, আজকে হয়তো আমি একদম একদম সিনেমাটোগ্রাফার, আমার ফেসবুক বা একদম ইনস্টাগ্রাম একটা একদম। জায়গা পরিচিতি আছে, আমি টুকটাক কম বেশি ইনকামও করি। কিন্তু এটা ঠিক যে আমার মনে হয় যে আমি সেই টাইমে যদি আরেকটু পড়তাম বা পড়ে নিতাম, হয়তো সেটা আমার আরেকটু বেটার এখন আরো হুম কাজে হুম লাগতো। হুম। কেন পড়াশোনাটা সব জিনিস, আমি একটা মানে কম্পিউটারে যদি একটা কিছু ফাইলও করি বা একটা কিছু করি, সেটাতে পড়াশোনাটা আমাকে এখন হেল্প করছে। যেটা আমি কারেক্ট যদি তখন কারেক্ট একটুখানি জন্য আমি আমার কাছে কারেক্ট। সুযোগ ছিল যে আমার বোর্ডস এর আগে ঠিক আছে যে আরেকটুখানি ফটোগ্রাফি নিয়ে চলে যাই, কিন্তু আমি সময় দিয়েছিলাম। হুম হুম হুম। এটাই আমি বলবো যে মিনিমাম একটা পড়াশোনা মানুষের খুবই দরকার। জরুরি, ঠিক একদমই আছে, তাই। এখনকার দিনে যেভাবে মানে যে রেসটা এখন লেগেছে, একদম। যেহেতু আমাদের দেশের সংখ্যা অনেক বেশি, হুম হুম জনসংখ্যা অনেক হুম হুম। বেশি, তাই সেই অনুযায়ী মোটামুটি হ্যাঁ এমপ্লয়মেন্ট অনেক একটা কম। একটা একটা যে কোনো জিনিসে তোমার পাকাপোক্ততা খুব দরকার, সেটা একদম একদম। মানে যে কোনো যে কোনো জিনিসেই হোক জিনিসই সেটা। হতে পারে, আর একদম। আমি মনে করি পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা, হলে পড়াশোনার ক্ষেত্রেই পড়াশোনা হোক। তো ম্যান্ডেটরি দাদা। মানে অনেকে বলবে যে ঠিক আছে না, যে আমার ছেলে মেয়ে খুব ভালো নাচতে পারে, হুম আমি হুম এখন থেকে নাচতে দেবো, আমার ছেলে হুম হুম ক্রিকেট পারে, হুম হুম সে খেলুক, হুম কিন্তু হুম। পড়াশোনাটা তার খুব দরকার। একদম সে তাই, সেটা তাকে একদম বাইরে তাই। মানুষের সাথে না, ভদ্রতা আমি শেখায়, একটা জিনিস বলি, কামনেস শেখায়, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস, ডিসিপ্লিন শেখায় এই সবচেয়ে যে বড় কথা। কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর হুম, কথা বলছি বা পড়াশোনার কথা হুম, বলছি, দেয়ার শুড বি অলওয়েজ আ প্ল্যান বি। হুম,
প্রত্যেকের জন্য হুম, বলছি, হুম। আমি একটা জিনিস ফোকাস করে হুম। এগোচ্ছি, আমার ওটা হবেই এটার গ্যারান্টি কিন্তু না, নেই। না, না, থাকে তো না। অতএব সেটার পেছনে একটা প্ল্যান বি হুম, আমাকে রেডি রাখতে হবে। আমি হুম, হয়তো ডাব্লিউবিসিএস এর জন্য হুম, খাটাখাটনি করছি, ডাব্লিউবিসিএস হুম, আমার হুম, হবেই এরকম তো গ্যারান্টি হুম, না, নেই। না, না, না। যদি না হয় হুম, তাহলে তার বদলে আমি এরকম টাইপের একটা চাকরি করলে বা এরকম টাইপের হুম, একটা সেগমেন্টে গেলে, হুম, একরকম একটা সেক্টরে হুম, গেলে হুম, হুম, আমার আর্নিং সোর্সটা ঠিক হয়ে যাবে। হুম, হুম, তা হুম, প্ল্যান বিটা হুম, রাখা খুব জরুরি, প্ল্যান হুম, বিটার জন্য কিন্তু হুম। এডুকেশনটা আচ্ছা, ম্যান্ডেটরি। তোমার কাছে এই মুহূর্তে আরেকটু বাড়িয়ে দিচ্ছি আমি, জাস্ট বোনাস এগুলো ধরো যে তোমার কাছে এখন কতজন মানে হচ্ছে টিচার আছে এখন বর্তমানে, আমাদের মানে বাচ্চাদেরকে গাইড করার জন্য, সেন্টারে আমি বাদ দিয়ে বোধহয় এখন 25 জন টিচার আছে। মানে বড় ইনফ্রাস্ট্রাকচার। মানে আমি আমার কাছে মানে আমার খুব ভালো লাগে যে আমাদের মানিকপাড়া, আমি যখন বলি যে দাদা আমার বাড়ি মানিকপাড়া, তখন মানে মানিকপাড়াটা ঠিক কোথায়, নগেন্দ্র ইডু হাব চেনো, ইডু হাবের ঠিক পাশে আমার বাড়ি, সৈকত, সৈকত দাকে এখন সবাই চেনে। এটা আমার খুব ভালো লাগে কৃষ্ণনগরে। আমি অনেক বড় জায়গায় তোমাকে হয়তো আরো দেখতে চাই, যে তোমার ভবিষ্যতের জন্য আরো কংগ্রাচুলেশন আমার তরফ থেকে রইলো, আর তুমি আরো বড় একদম। জায়গায় যাবে। থ্যাংক আমার ইউ, ভাল থ্যাংক ইউ। লাগে যে আমার মানে নিজেরই দাদার মতো আমি তোমাকে ছোটবেলা থেকে দেখে এসেছি, অনেক ভালো এই লাগে। জিনিসগুলো আমাকে খুব হুম। মানে ওই থ্রিল করে। আমি জানি না কেন এর মানে জন্য আমার যখন মানে তোমার আবার কথা কাটলাম আমি, কিন্তু মানে আমার ইচ্ছা ছিল যেদিনকার ব্রডকাস্ট চ্যানেল যদি আমি অনেক বছর ধরে খোলার ইচ্ছা ছিল, ওটা আমার নিজের ভেতর কনফিডেন্স ছিল যে না, আমি পারবো বলেওছিলি কি তুই পারবো আমাকে না, এটা। হ্যাঁ। কিন্তু আমি করলাম, আর ফার্স্ট আমার ইচ্ছা ছিল তোমাকে ডাকা, তোমাকে দেখতে পেরেছি, তুমি এসছো, সময় দিয়ে, থ্যাংক ইউ সো মাচ। আর একটা লাস্ট, এটা হচ্ছে এই ক্যামেরার দিকে তাকিয়ে তুমি অডিয়েন্সকে ডিরেক্ট বলো যে আজকালকার বাচ্চারা কোন জিনিসটা ভুল করছে, সেটা এই ক্যামেরার দিকে তাকিয়ে, এটা এইটা হয়ে শেষ। দেখ, হুম, ভুল বলতে আহ হুম, ভুল ঠিকই জাজমেন্ট করার জন্য বাবা মারা রয়েছেন। আপনারা যথেষ্ট ভালো বুঝবেন আপনাদের সন্তানরা কোন পথে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি করছে না করছে। বাবা মায়ের থেকে ভালো এটা কেউ বুঝতে পারে না, স্পেশালি মায়েদের কথা বলছি। তো আপনারা খেয়াল রাখুন, নিশ্চয়ই আপনাদের গাইডেন্সে ওদের ভুল কিছু হবে, বা ভুল ধরুন ওরা কিছু করে বসলো, করতেই পারে। এখন বড় হচ্ছে সবাই কম বেশি, নানা রকম জিনিস ওদের হাতের সামনে, একটা স্মার্টফোন রয়েছে, অনেক রকম জিনিসপত্র নিয়ে ওদের কিউরিয়াসিটি থাকবে, ওরা কিছু ভুল স্টেপ নিতেই পারে। তবে ওদেরকে সেইভাবে গাইড করুন, মাথায় হাত বুলিয়ে একটুখানি বোঝান যে দিস আর দ্য গুড ওয়ান্স, দিস আর দ্য ব্যাড ওয়ান্স। এবার এর মধ্যে তোমাকে বেছে নিতে হবে তুমি কোনটা করতে চাইছো। ওদের শাসনে রাখুন, ভালোবাসায় রাখুন, ভালো থাকুন সবাই। এটুকু বলে আজকের পডকাস্ট আমি শেষ করছি। আর থ্যাংক ইউ সৌভিককে আরেকবার। আর ওদের চ্যানেলটা হ্যাঁ সাবস্ক্রাইব করার জন্য, অবশ্যই, আর ফেসবুকে হ্যাঁ, দেখলে ফলো। ফেসবুকে দেখলে ফলো অফকোর্স। ওরা দারুণ কাজ করে, আমার মানে খুব প্রিয় একটা মহলের মধ্যে এই ভাই দুটো আমার ভীষণ প্রিয়। কারণ ওরা যে লেভেলের কাজ করে, যে ধরনের কাজ করে, মানে এটা মেসমারাইজিং, আউটস্ট্যান্ডিং তো বলবোই। কারণ আমি যেভাবে যেরকম ফিডব্যাক পেয়েছি, আমার ইনস্টিটিউশনের ফার্স্ট প্রমোশনাল ভিডিওটা ভাইরা শুট করে দিয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যামেজিং, অ্যামেজিং। তো যাই হোক, ভাইদের সাথে দেখা হবে আবার। আর অবশ্যই দাদা। কনগ্রাচুলেশনস, নতুন একটা হুম, জার্নি শুরু হলো তোদের। আর অবশ্যই। এটা খুব ভালো হোক, আরো আরো অনেক মানুষ আসুক, সবাই সবার তাদের হ্যাঁ। দর্শনগুলো, এখানে হুম, এই কথাবার্তার মধ্যে তো হুম, তাদের হুম, দর্শন হুম, 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 ফিলোসফিটাই হুম, বেরিয়ে আসে। হুম, তো প্রত্যেক মানুষের হুম, দর্শনগুলো ডিফারেন্ট, আমি শুনবো হুম, প্রত্যেকের কথা, যারা যারা আসবেন, হুম, তো সবার কাছ থেকে নতুন নতুন কিছু শুনবো, হুম, ভালো লাগবে সেই আশায় রাখলাম। বেসিক্যালি আমার আরেকটা শেষ করার আগে, আমার মানে অডিয়েন্স ম্যাক্সিমামই হচ্ছে সব টিনেজার বা হুম হুম এরকমই হুম হুম পড়াশোনা করছে তারা হুম এখনো, হুম বেসিক্যালি আমার এজটা কম তাই। হুম হুম। তো তুমি তাদেরকে লাস্ট একটা হাই বলে, মানে হচ্ছে আর ইডি হপের সম্পর্কে একটা ছোট্ট কিছু বলে তুমি এন্ড করে দাও। হাই এভরিওয়ান। আর বাই বলার সময় বেসিক্যালি এখন, যদিও টিনেজার যেহেতু বললো ভাই, আমি একটু বলি, আমার স্টুডেন্টরাও যারা, তারাও টিনেজারই বেসিক্যালি। একটা ছোট্ট কোট আনকোট, আবার বলবে জ্ঞান দিচ্ছে, এতক্ষণ ধরে জ্ঞানই দিলাম, এটাকে যদি জ্ঞান হিসেবে মনে হয় তো তাই নিতে পারো, নো ইস্যু। একটা জিনিস মনে রাখবে যে লাইফে এমন কোনো ঘটনা কোনোদিনও ঘটতেই পারে না যেটার জন্য তোমার মনে হবে যে দিস ইজ দ্য এন্ড। এরকম কখনো কোনো ঘটনা পৃথিবীতে নেই যেখানে, ইনসিডেন্ট ছাড়া বলছি, তো তোমার সাথে কারোর হয়তো কিছু ঝামেলা হয়েছে, বা তুমি হয়তো কোনো পরীক্ষায় ফেল করেছো, তোমার মনে হতেই পারে দিস ইজ দ্য এন্ড, এর থেকে খারাপ কিছু হতেই পারে না লাইফে, এর থেকে অনেক কিছু খারাপ হবে লাইফে, এটার জন্য রেডি থাকো। তো এইরকম ডিপ্রেশন বলো, খারাপ সময় বলো, যখনই আসুক, একটা জিনিস মাথায় রাখবে, বাবা আর মায়ের থেকে ভালো বন্ধু কেউ হয় না। তোমরা যেটা ফেস করছো, যেখানে গিয়ে ডিপ্রেশনের, ডিপ্রেসিং একটা সিচুয়েশন মনে হচ্ছে, যেখানে তোমরা শ্যাটার্ড হয়ে যাচ্ছ, বাবা মায়ের সাথে খোলা মনে কথা বলো। বাবা মা বকবে হয়তো, একটা চড় মারবে হ্যাঁ, কিন্তু তাদের থেকে বেটার সলিউশন, বেটার ডিসিশন কেউ দেবে না। ভালো থেকো সবাই। আর এডুহাবকে নিয়ে এখানে আর কি বলবো, এডুহাবকে আমি নিয়ে তো চাই, অনেক আমি চাই একটু বলো তুমি, আহ কেন অনেকে এডুহাব, জানে না এখনো যে মানে প্রপার যে কোথায় তুমি এত এডুহাবটা করেছো। আমি অ্যাকচুয়ালি, চাই যে বাইরে থেকেও, হ্যাঁ হ্যাঁ, আমার বাইরে অডিয়েন্স আছে, ওকে, আমি চাই তারাও যাতে এডুহাব অ্যাকচুয়ালি পায়। আমার একটা ছোট্ট কনসেপ্ট।
তো সেখানে সিবিএসসি আইসিএসসি স্টুডেন্টদের পড়ানো হয় ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি আন্ডার দ্য সার্ভেলেন্স অফ 24 or 25 এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি। আর রিসেন্টলি আমরা 1 বছর আগে একটা স্কুলের ফ্র্যাঞ্চাইজি নিয়েছি, সিবিএসসি স্কুল। তো কোচিং সেন্টার দিয়ে শুরু হয়েছিল, তো আমরা এখন একটা স্কুলেরও অধীনে রয়েছি, মানে ফ্র্যাঞ্চাইজিতে রয়েছি, পার্টনারশিপে বলা যেতে পারে। তো সেখানে আমরা একদম নার্সারি প্লে গ্রুপ থেকে ক্লাস 12 অব্দি স্টুডেন্ট আমরা ড্র করছি। অনেক জায়গা থেকে স্টুডেন্ট আসছে এবং আমাদের স্কুলের কনসেপ্টটা হচ্ছে লেস মনিটোরিয়াল ভ্যালু, সব থেকে কম চার্জে স্টুডেন্টদের পড়ানো হচ্ছে, সামান্য কিছু টাকার বিনিময়, ভীষণই সামান্য একটা পারিশ্রমিকের বিনিময়। এবং সেই সঙ্গে আমরা চাইছি খুব অল্প ব্যাচ করে, মানে কোচিং বা টিউশন কনসেপ্টটা যতটা বাদ রাখা যায়, 8টা করে ব্যাচে আমরা স্টুডেন্ট পড়াচ্ছি, যাতে স্কুল থেকে ওরা যেটা শিখে যাচ্ছে বাড়ি থেকে চর্চা করলেই হয়। এই মোটামুটি বিষয়। তো আজকের মতো শেষ, দর্শককে আমরা বাই বলি, টাটা। দাদা টাটা বলো। ওকে, বাই 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 বাই। টাটা।